ওয়ালাইকুম আসসালাম। স্কেলিটনটা আমাদের আজকে পড়া বেশ কঠিন পড়া না, আমাদের অল্প পড়ার ভিতর শেষ করে ফেলবো। যে স্কাল্প, স্কাল্পটা কি? স্কাল্প এটা হলো আমরা পড়ছিলাম স্কাল, SKULL স্কাল, আর এটা হলো স্কাল্প, SCALP স্কাল্প। স্কাল্প হচ্ছে সব টিস্যু কাভারিং দা ভল্ট অফ দা স্কাল, মানে স্কালের ভল্টটাকে কাভার করে রাখে যে সব টিস্যু, সেই সব টিস্যুকেই আমরা বলতেছি হচ্ছে স্কাল্প। এই স্কাল্পের এক্সটেনশন যদি অ্যান্টেরিয়রলি স্ক্যাল্পশন হচ্ছে তোমার আইব্রো বা সুপারসিলিয়ারি আর্স। এই সুপারসিলিয়ারি আর্স বা আইব্রো পর্যন্ত অ্যান্টেরিয়রলি এক্সটেন্ড করে, তখন ওয়ান সাইডে হচ্ছে আইব্রো পর্যন্ত অ্যান্টেরিয়রলি এক্সটেন্ড করতেছে। পোস্টেরিয়রলি কি? পোস্টেরিয়রলি কোন পর্যন্তকে আমরা স্কাল বলি? এই সুপিরিয়র নিউকাল লাইন, এই যে এইটা হলো সুপিরিয়র নিউকাল লাইন। এই সুপিরিয়র নিউকাল লাইন পর্যন্ত হলে পোস্টেরিয়রলি এক্সটেন্ড করে স্কাল্প। ওয়ান সাইডে এই স্কালের এক্সটেনশন নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লিখে, তা আমরা আপাতত এইটাকেই ফলো করি যে এই যে সুপিরিয়র টেম্পোরাল লাইন, এই যে সুপিরিয়র টেম্পোরাল লাইন দেখতে পাচ্ছ ওয়ান সাইডে, পাশে সুপিরিয়র টেম্পোরাল লাইন থেকে ওই পর্যন্ত সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্ত হচ্ছে আমরা স্কাল বলবো, ল্যাটারাল সাইডের এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন। এবং এর পরের অংশটাকে আমরা টেম্পল বলবো। তো অনেক বইতে এই জাইগোমেটিক আর্চ পর্যন্ত লেখা আছে যে স্কাল্পের এক্সটেনশন। তা আমরা জানলাম যে অ্যান্টেরিয়রলি সুপারসিলিয়ারি আর্চ বা আইব্রো, পোস্টেরিয়রলি এক্সটেনশন থাকতেছে হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন। এই সুপিরিয়র নিউকাল লাইন ইজ দ্য জাংশন বিটুইন দ্য হেড অ্যান্ড নেক। আমরা যখন নেক পড়বো তখন হচ্ছে এই যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স আর সুপিরিয়র নিউকাল লাইন, এইটাকেই বলবো আমরা হচ্ছে হেড এবং নেকের জাংশন। তাহলে এই হেড নেকের জাংশন পর্যন্ত পোস্টেরিয়রলি, আর ওয়ান সাইড হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্ত এক্সটেন্ড করতেছে তোমার। এবার আসো যে এর লেয়ার কি আছে, যে লেয়ার হচ্ছে স্কাল্প যে শব্দটা, এই শব্দটাকে যদি আমরা ইলাবোরেট করি তাহলে এই লেয়ার গুলো আমরা পেয়ে যাব। তাই স্কাল্প মানে এস ফর স্কিন। সুপারফিশিয়াল টু ডিপ যদি লেয়ার আমরা বলি তাহলে প্রথমে থাকবে স্কিন, স্কিনের পরে হচ্ছে সি ফর কানেকটিভ টিস্যু, তাই না? সি ফর কানেকটিভ টিস্যু মানে হচ্ছে এই সাবকিউটেনিয়াস যে কানেকটিভ টিস্যু থাকে সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসাই হচ্ছে কানেকটিভ টিস্যু। এরপরে থাকতেছে এ ফর অ্যাপোনিউরোসিস, স্কাল্প, SCALP, তাই না? তাহলে স্কাল্প, এ ফর অ্যাপোনিউরোসিস, আর এল ফর লুজ এরিওলার টিস্যু, আর পি ফর পেরিকেরেনিয়াম। তাই এই যে পাঁচটা লেয়ার, এই স্কাল্পের পাঁচটা যে লেটার আছে, এই পাঁচটা লেটার রিপ্রেজেন্ট করতেছে পাঁচটা লেয়ার। এই পাঁচটা লেয়ার সম্বন্ধে আমরা অল্প কিছু জানবো। একেবারে সুপারফিশিয়াল টু ডিপ যদি আমরা বলতে তাহলে থাকি, তাহলে হচ্ছে একটু একসেপ্ট করবেন। অবশ্যই একসেপ্ট আছে। তাহলে সুপারফিশিয়াল টু ডিপ যদি আমরা বলতে থাকি তাহলে একেবারে সুপারফিশিয়াল লেয়ারটা হলো স্কিন। তাহলে স্কিনে, নর্মাল স্কিনে কি থাকে? স্কিনে যেমন কিছু হেয়ার ফলিকল থাকে, তারপরে কিছু সেবাসিয়াস সিস্ট এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড থাকে, তাই না? যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপেন্ডিসেস অফ দা স্কিন, তাই না? হোয়াট আর দ্য অ্যাপেন্ডিসেস অফ দা স্কিন? স্কিনের অ্যাপেন্ডিক্স কি কি তোমরা কি জানো নাকি? না স্যার। স্কিনের অ্যাপেন্ডিক্স হচ্ছে এই যেমন হেয়ার, নেইল, যে নেইল গুলো, হেয়ার, নেইল, তারপরে সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, এইগুলোকে বলা হচ্ছে। আমরা যেগুলো এখানে বললাম যে হেয়ার, তারপরে সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, এইগুলা, আর তার সঙ্গে আর যোগ হবে হচ্ছে নেইল, এইগুলো হচ্ছে অ্যাপেন্ডিসেস অফ দা স্কিন। তাহলে এইখানে স্কিনটা কেমন হবে? এই ইসের মানে কি বলে স্কাল্পের স্কিনটা হচ্ছে ফোরহেড বাদে মোটামুটি, ফোরহেড বাদে আর মোটামুটি সবখানিক হচ্ছে আমরা কি বলবো, স্কিনটা হলো হেয়ারি, তাই না? স্কিনটা থিক অ্যান্ড হেয়ারি।
তাহলে আমাদের পাম এবং সোল এই যে স্কিন গুলো দেখেছো, এই স্কিন গুলো হচ্ছে ঠিক, এবং এই স্কিন গুলো আন্ডারলাইং যে পামার অ্যাপোনিউরোসিস বা প্লান্টার অ্যাপোনিউরোসিস, এই অ্যাপোনিউরোসিসের সঙ্গে কি ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, তার না ফার্মলি অ্যাডহারেন্ট থাকে। এর মাঝখানে তোমরা জানো যে ফাইব্রাস ব্যান্ড থাকে, এই ফাইব্রাস ব্যান্ড স্কিন এবং আমাদের পামার অ্যাপোনিউরোসিস এবং প্লান্টার অ্যাপোনিউরোসিস এর সঙ্গে ফার্মলি একে বাইন্ড করে থাকে। আর এই বাইন্ডিং যে যে ইগুলো হয়, চেম্বার গুলো মাঝখানে, এই এই চেম্বার গুলো ভিতর থাকে হচ্ছে কি ফ্যাট। তোমরা এগুলো পড়ছো না, এই যে স্কিন অফ দা পাম এন্ড স্কিন অফ দা সোল। তো স্কিন এবং পাম এবং সোল এই স্কিন গুলো হচ্ছে আন্ডারলাইং কি পামার অ্যাপোনিউরোসিস এন্ড প্লান্টার অ্যাপোনিউরোসিস। এই প্লান্টার অ্যাপোনিউরোসিস এর সঙ্গে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে কিছু ফাইবারাস ব্যান্ড দিয়ে। আর ফাইবারাস ব্যান্ড দিয়ে ওরকম অ্যাডহারেন্ট থাকলে কি হয়, তাহলে চারপাশ দিয়ে ছোট ছোট ফাইবারাস ব্যান্ড থাকবে। এই পাশ দিয়ে ধরো একটা ফাইবারাস ব্যান্ড থাকলো, তাহলে এইখানে একটা প্রকোষ্ঠ তৈরি হবে, এরকম স্মল একটা পকেট, একটা চেম্বার তৈরি হবে। আর চেম্বারের ভিতর থাকবে হচ্ছে কি ফ্যাট, ফ্যাট থাকবে। তো এখানেও সেই সেরকম স্কিনটা থিক এবং হেয়ারি, এক্সেপ্ট দা ফোরহেড, বাদে সব জায়গায় হেয়ার থাকতেছে। আর এখানের এপি কেরেনিয়াল যে অ্যাপোনিউরোসিস, গ্যালি অ্যাপোনিউরোটিকা, যেটাকে অ্যাপোনিউরোসিস, এবং তার যে মাসেল, অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলস, এই অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের সঙ্গে এই স্কিনটা ফার্মলি অ্যাডহারেন্ট থাকে বাই সাম ফাইব্রাস ব্যান্ড। আর ফাইবারাস ব্যান্ড দিয়ে থাকার কারণে এইখানে স্মল কিছু পকেটস তৈরি হয়। তাহলে আমরা দেখলাম কি যে স্কিনটা হলো থিক এবং হেয়ারি, এবং যেহেতু হেয়ারি এখানে প্রচুর পরিমাণে কি সেবাসিয়াস গ্ল্যান্ড থাকবে, এবং অলসো কন্টেইন নিউমেরাস সোয়েট গ্ল্যান্ড। আর সোয়েট গ্ল্যান্ড বেশি থাকার কারণে, সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকার কারণে এখানে সেবাসিয়াস সিস্ট হইতে পারে। আর আমাদের স্কিন অফ দা ফেস, স্কিন অফ দা হেড অ্যান্ড পাম, এখানে বেশি বেশি করে সোয়েট গ্ল্যান্ড থাকার কারণে দেখো যে কোনো টেনশন হইলে, আমাদের যদি টেন্সড কন্ডিশনে পড়ি, তখন সঙ্গে সঙ্গে যেমন হাত, পাম, সোল, তারপরে হেড, ফেস, এইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঘেমে যায়, সোয়েটিং হয়। তাহলে স্কাল্পে বলতেছে হেয়ার ফলিকল, বেশি পরিমাণে হেয়ার ফলিকল থাকতেছে। আর হেয়ার ফলিকল বেশি থাকার কারণে এই সঙ্গে সঙ্গে সেবাসিয়াস গ্ল্যান্ডও থাকতেছে। মোটামুটি আমাদের যে স্কাল্পে মোটামুটি 1,20,000 মতন হেয়ার থাকে, এবং প্রতিদিন মোটামুটি 20 থেকে 100টা হেয়ার রিপ্লেস হয়, মানে পড়ে যায়, এবং সেগুলোর কমিটেন্টি সেগুলো কিন্তু আবার রাইজ হয়। মানে হ্যালো, তোমরা কি শুনছো? হ্যাঁ, মানে মানে উঠে যায় এবং সেগুলো আবার নতুন করে গজায়। এইগুলো হচ্ছে 20 থেকে এন্ড্রোজেনিক যে হরমোনের কারণে ইউজুয়ালি ছেলেদের বেলনেস ডেভেলপ করে, মেয়েদের খুব কম ডেভেলপ করে। তবে এটা জেনেটিক কজও আছে, শুধুমাত্র যে এইসের কারণেই হয় তা না, এন্ড্রোজেনের কারণেই হয় তা না, একটা বংশগতির অনুসারে ওইটা জেনেটিক কজও থাকে। তাহলে স্কাল্পের সেকেন্ড লেয়ার, তাহলে স্কিন সম্বন্ধে ওইটুকু জানলেই হবে আমাদের, যে স্কিনটা থিক অ্যান্ড ইয়ারি, এবং সোয়েট গ্ল্যান্ড এবং সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি পরিমাণে থাকে। নেক্সট কথা হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস টিস্যু, যেটা সুপারফিশিয়াল ফাসা। এইখানে সুপারফিশিয়াল ফাসা, সব জায়গায় সুপারফিশিয়াল ফাসাটা মোটামুটি হচ্ছে আমাদের কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি? হ্যালো স্যার, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। না, আমি বলছি যে এই হেড হেড মানে স্কাল বাদে অন্য জায়গা। ডিপ কানেকটিভ টিস্যু। বেটা তোমরা পড়ে আসলে না যে এই যে সুপিরিয়র এক্সট্রিমিটি, কোনটা? লুজ এরিওলার। এটা একটু কাছে কাছে গেছে। তাহলে আমরা যে সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়ে আসলাম, অ্যাবডোমেন পড়ে আসলাম, তাই না? এর যে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসাটা কেউই তো বলতে পারলেন না যে কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি।
স্যার একজন অ্যারিওলার বলছো- টিস্যু দিয়ে। একজন পড়েছো লুজ লুজ অ্যারিওলার টিস্যু বা লুজ টিস্যু আর অ্যারিওলার টিস্যু তো একই। তা ঠিক আছে, তোমাদেরটা দুইজন বললে তোমাদেরটা কিছুটা গ্রহণ করা যায় যে এটা হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু লেডেন উইথ এডিপোসাইট। হ্যাঁ, লেডেন উইথ ফ্যাট। লেডেন উইথ ফ্যাট বা এরিওলার সেল। অ্যাডিপোসাইটস। হ্যাঁ, তাহলে এডিপোস সেল, তাহলে আমরা কি বলবো এটাকে? এডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু। একবারে যদি বলতে তোমরা এডিপোস টিস্যু তাহলে সবচেয়ে ভালো হতো। তার লুজ এরিওলার টিস্যু বলছো ঠিকই আছে, আসলে লুজ এরিওলার টিস্যু দিয়ে এটা তৈরি, কিন্তু বেশি পরিমাণে ফ্যাট থাকার কারণে এটাকে আর লুজ এরিওলার টিস্যু বলতেছে না, এটাকে লুজ Adipose. এরিওলার টিস্যু, এডিপোস টিস্যু বা ফ্যাটি টিস্যু, ফ্যাট টিস্যু বলতেছে বা এডিপোস টিস্যু বলতেছে। তাহলে সুপারফিশিয়াল ফাসা আমাদের বডির সব জায়গায় হচ্ছে মোটামুটি হচ্ছে কি দিয়ে তৈরি? এডিপোস টিস্যু দিয়ে তৈরি। কিন্তু এই রিজনে ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এইখানে ফ্যাটও থাকে কিন্তু ফাইব্রাস কানেকটিভ টিস্যুটা বেশি পরিমাণে থাকে। তোমাদের তো আগেই বললাম যে এই ফাইব্রাস কানেকটিভ টিস্যু যেটা থাকতেছে, এই কানেকটিভ টিস্যু সঙ্গে এর সুপেরিয়র যে লেয়ার স্কিন, এই স্কিন হচ্ছে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, আর ফার্মলি অ্যাডহারেন্ট থাকে হচ্ছে কিছু ফাইবারাস ব্যান্ড দিয়ে। আর ফাইবারাস ব্যান্ড দিয়ে ফার্মলি অ্যাডহারেন্ট থাকার কারণে এখানে স্মল পকেট তৈরি হয়, আর যে পকেট গুলো হচ্ছে ফিল্ড উইথ দা কি ফ্যাট বা এডিপোস টিস্যু বা এডিপোসাইট দিয়ে ওই পকেট গুলো ফিল করা থাকে। আর এই সেই লেয়ার, যে সেকেন্ড লেয়ার অফ দা স্কাল্প, যেখান দিয়ে যে নার্ভ এন্ড ব্লাড ভেসেল এন্ড লিম্ফেটিক্স এইগুলো রান করে। যে তাহলে সেকেন্ড লেয়ারে আমরা পাচ্ছি হচ্ছে সব ধরনের ব্লাড ভেসেলস, মানে ব্লাড ভেসেল, লিম্ফ্যাটিক ভেসেলস এন্ড নার্ভস এইখান দিয়ে থাকতেছে। ইভেন যখন এই যে ব্লাড ভেসেল গুলো এখান দিয়ে রান করতেছে, এই ব্লাড ভেসেলস গুলো আর্টারি হোক, ভেইন হোক, যে ভেসেল গুলো রান করতেছে, এই ভেসেল গুলো হচ্ছে তার চারপাশে যে কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যুর সঙ্গে এই ভেসেলের ওয়ালটা বাইন্ড করা থাকে। টাইটলি বাইন্ড করা থাকার কারণে যদি এখানে ভেসেল কোনো কারণে টন হয় বা কাট হয় কোনো ইনজুরির কারণে, মানে কোনো কিছুতে ধারালো অস্ত্র দিয়ে যদি আঘাত করা যায়, তাহলে তো সরাসরি কেটে যাবে, যেটাকে ইনসাইজড উন্ড বলে। এবং আরেকটা হচ্ছে যদি কোনো লাঠি বা হার্ড কোনো স্ট্রাকচার দিয়ে একে আঘাত করা যায়, তাহলেও কিন্তু এখানে কেটে যায়। তবে দুটো কাটার ভিতরে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে যদি শার্প অবজেক্ট দিয়ে কাটা হয়, সেটা হলো ইনসাইজড উন্ড বলে। আর একটা হচ্ছে যেটা যদি বাড়ি দেওয়া হয়, কোনো ধরো একটা বাঁশ দিয়ে বাড়ি দেওয়া হলো, তাহলে বাঁশ এবং মাথার যে স্কাল, এই স্কালের মাঝখানে হচ্ছে কম্প্রেসড হয়ে যায় স্কাল, আর স্কাল কম্প্রেসড হয়ে কারণে সেটা কিন্তু দুটো স্প্লিট হয়ে যায়। কথা বুঝছো? স্প্লিট হয়ে আলাদা হয়ে যায়, সেটাও আর একটা কাট ইনজুরি হয়। কিন্তু দিস কাট ইনজুরি ইজ লেসারেটেড ইনজুরি। তোমরা এই টার্মগুলো পড়বে ফরেনসিক মেডিসিনে, আমরাও আস্তে আস্তে কিছু জানাবো তোমাদের। তাহলে একটা হচ্ছে ইনসাইজড উন্ড, যেটা হচ্ছে একেবারে সরাসরি ধারালো অস্ত্র দিয়ে, যেটা ওই যে সার্জিক্যালি, যেটা ধরো তোমার অপারেশন করার সময় যে নাইফ দিয়ে, স্কালপেল নাইফ দিয়ে যেটা কাটা হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনসাইজড উন্ড। আর যেটা এই যে বাড়ি দিয়ে কাটার জন্য যেটা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাসারেটেড উন্ড। দেখি একটু ওয়েট করো তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি? হ্যাঁ বলো, আমি ক্লাস নিচ্ছিলাম, কোনো ইম্পর্টেন্ট কথা বলি, বলো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি ক্লাস নিয়ে কথা বলবো না, বুঝছো? তাহলে দেখলাম যে ভেসেল ওয়াল গুলো হচ্ছে এই ফাইব্রাস কানেকটিভ টিস্যুর সঙ্গে অ্যাডহারেন্ট থাকে। আর অ্যাডহারেন্ট থাকার কারণে কি হয়, যে এই যে কারণেই হোক, সেটা ইনসাইজড উন্ড হোক আর ল্যাসারেটেড উন্ড হোক, এই উন্ডে যদি ভেসেল কেটে যায় বা টন হয়,
তাহলে সেই ভেসেল গুলো কিন্তু রিট্রাক্ট করতে পারে না। রিট্রাক্ট মানে বুঝতেছো তো? যে সরে আসতে পারে না স্যার। না, রিট্রাক্ট করে মানে Retracts মানে চুপসে যে সেটা যে বন্ধ হয়ে যাবে সেটা পারে না। জি স্যার। স্যার একটু অ্যাসেপ্ট করবেন স্যার? তা চুপসে যে বন্ধ হইতে পারে না, আর না পারার কারণে কি হয়, তাহলে প্রফিউজ ব্লিডিং হরতালে থাকে। প্রফিউজ ব্লিডিং হয়। হ্যাঁ, তাহলে এইখানে যদি যে কোনো একটা ভ্যাসেল যদি কেটে যায়, কেটে গেলে তাহলে ভ্যাসেলের ওয়াল যেহেতু এর কানেকটিভ টিস্যুর সঙ্গে এই সুপারফিশিয়াল ফাসা যে ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকে, এই ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যুর সঙ্গে ওই যে অ্যাডহারেন্ট থাকার কারণে এই যে চুপসে যাবে, এই ভ্যাসেলটা কাটা অংশ যে চুপসে যে এর ভ্যাসেলটা বন্ধ হয়ে যাবে, সেটা বন্ধ হইতে পারে না। তাহলে আমাদের কি করতে লাগবে? তাহলে আমাদের এই বোনসের এগেনিস্টে যদি আমরা বাইরে থেকে আঙ্গুল দিয়ে কম্প্রেস চাপ দেওয়া লাগবে। তাহলে চাপ দিয়ে ধরি, তাহলে কি হবে? বিল্ডিং বন্ধ হবে। চুপসে যাবে অথবা এটা। হ্যাঁ, Yes, sir. তাহলে বন্ধ হবে। অথবা অথবা আমরা যদি এটাকে লাইগেট করে দিই, মানে সেলাই করে দিই, লাইগেট করা যেটাকে বলা হয়, সেলাই করে দিই, তাহলেই কিন্তু এটা বন্ধ হতে পারে। তাহলে প্রথম লেয়ার আমরা দেখলাম যে স্কিনের পরে স্কিনের কিন্তু দুটো তিনটে কথা আমাদের মনে রাখতে হবে, যে থিক হেয়ারি মানে এখানে প্রচুর পরিমাণে সেবাসিয়াস গ্ল্যান্ড এন্ড সোয়েট গ্ল্যান্ড থাকতেছে। নেক্সটটা হচ্ছে আমরা দেখলাম সুপারফিশিয়াল ফাসা বা কানেকটিভ টিস্যু বা সুপারফিশিয়াল ফাসা, যেটা হচ্ছে ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, যেটা ফার্মলি অ্যাডহারেন্ট উইথ দ্য স্কিন এন্ড আন্ডারলাইং এপিক্যারেনিয়াল এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরোসিস, যে অক্সিপিটোফ্রন্টালিস মাসেলস এবং তার অ্যাপোনিউরোসিসের সঙ্গে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, এবং অ্যাডহারেন্ট থেকে এটা ফাইব্রাস ব্যান্ড দিয়ে অ্যাডহারেন্ট থাকে। এবং তাহলে টোটাল এই আমাদের সুপারফিশিয়াল ফাসার যে লেয়ারটা, এই লেয়ারটা বিভিন্ন মানে মাল্টিপল স্মল পকেট বা স্মল চেম্বারে পরিণত হয়, আর এই চেম্বারের ভিতর থাকে হচ্ছে কি ফ্যাট, আর এই লেয়ার দিয়ে রান করতেছে হচ্ছে ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স এন্ড নার্ভস, এই লেয়ার দিয়ে রান করতেছে। এর নিচেই থাকতেছে হচ্ছে এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরোসিস বা অ্যাপোনিউরোসিস, সিম্পলি আমরা বলতেছি অ্যাপোনিউরোসিস। এই অ্যাপোনিউরোসিসটা আসলে কি? অ্যাপোনিউরোসিসটা হচ্ছে দুটো মাসেলস, অক্সিপিটোফ্রন্টালিস নামে একটা মাসেলস, যে মাসেলের 4টে বেলি থাকে। তাহলে দুটো ফ্রন্টাল বেলি আর দুটো হচ্ছে অক্সিপিটাল বেলি। অক্সিপিটাল বেলি। হ্যাঁ, দুটো ফ্রন্টাল বেলি এবং দুটো অক্সিপিটাল বেলি, যে এই এপিক্যারেনিয়াল। হ্যাঁ, তাহলে এটা তো দেখতে পাচ্ছ তোমরা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে সেই গ্যালিয়াপোনিউরিটিকা, এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরোসিস বা অ্যাপোনিউরোসিস। এই অ্যাপোনিউরোসিস আর সামনের দিকে এটা থাকতেছে হচ্ছে ফ্রন্টাল বেলি, এই পাশে একটা ফ্রন্টাল বেলি, এই পাশে থাকবে একটা ফ্রন্টাল বেলি, আর এই পাশে থাকতেছে অক্সিপিটাল বেলি, এই পাশে একটা অক্সিপিটাল বেলি, এই পাশে একটা অক্সিপিটাল বেলি। তাই ফ্রন্টাল বেলি আর অক্সিপিটাল বেলি দুই পাশে দুটো 4টে বেলিস দিয়ে এই মাসেলটা তৈরি। আর এই মাসেলটার সামনের দিকে যে অরিজিন, সামনের দিকে অরিজিন হচ্ছে কি এই স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা। সামনের দিকে হচ্ছে স্কিন এন্ড সুপারফিশিয়াল ফাসা অফ দ্য আইব্রো এন্ড রুট অফ দ্য নোজ, এই সব এরিয়ার স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা থেকে অরিজিন হয়। অরিজিন হয়ে তারপরে রানস আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস টুয়ার্ড দ্য বলস অফ দ্য কি বলে স্কাল। এই স্কালের ভল্টের যে এইখানে আমরা করোনাল সুসার, এই করোনাল সুসারের জাস্ট সামনে এসে এই এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরোসিসের সঙ্গে ইনসারশন দেয় এই ফ্রন্টাল বেলি। এই ফ্রন্টাল বেলি হচ্ছে লার্জার লংগেস্ট বেলি। যেমন এই মেডিয়ালি মোটামুটি হচ্ছে দুটো বেলি ফিউজড হয়ে থাকে, যেমন পিছন দিকে হচ্ছে দুটো বেলি অক্সিপিটাল বেলি একটু সেপারেট হয়ে থাকে, এবং দুটোর মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপ দিয়ে এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স পর্যন্ত অ্যাপোনিউরোসিস নিচের দিকে নেমে আসে। কিন্তু সামনেরটা কিন্তু মোটামুটি হচ্ছে একটা আর একটার পাশাপাশি দুটো ফিউজড হয়ে থাকে। এই অক্সিপিটাল ফ্রন্টাল বেলির মেইন আর একটা ফিচার্স হচ্ছে দেয়ার ইজ নো বোনি অরিজিন। কথা কি বুঝতে পারছো? স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা থেকে হলো অরিজিন হয়। আর অরিজিন হয় কোথাকার স্কিন থেকে? ওই আইব্রো এবং রুট অফ দ্য নোজ, এই এরিয়ার স্কিন থেকে এবং সুপারফিশিয়াল ফাসা থেকে অ্যারাইজ হয়। এখানে কোনো বনি অ্যাটাচমেন্ট
থাকে না। আর অক্সিপিটাল যে বেলিসটা অ্যারাইজ করে হচ্ছে ল্যাটারাল 2/3 অফ দ্য সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। এই সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের ল্যাটারাল 2/3 থেকে, এপাশে ল্যাটারাল 2/3, এপাশে ল্যাটারাল 2/3 থেকে অরিজিন হয় হচ্ছে আমাদের অক্সিপিটাল বেলি। আর যে মিডিয়াল 1/3 এবং যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এর সঙ্গে সরাসরি অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে কিসের? এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরেসিস সরাসরি ওইখানে যে অ্যাটাচমেন্ট দিয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপোনিউরেসিস বা অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলস এন্ড ইটস অ্যাপোনিউরেসিস। এখানে আমরা জানলাম যে অক্সিপিটাল বেলি দুটো কোথা থেকে অ্যারাইজ করে, তারপরে ফ্রন্টাল বেলি কোথা থেকে অ্যারাইজ করে। এবার জানবো যে এদের নার্ভ সাপ্লাই কি। এদের নার্ভ সাপ্লাই হচ্ছে ফেসিয়াল নার্ভ, যে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশনের ভিতর পড়ে, এবং এই মাসেল গুলো ডেভেলপ করে হচ্ছে ফ্রম সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্টস। এই জন্য এটা ফেসিয়াল নার্ভ দিয়ে, তাহলে ফেসিয়াল নার্ভ দিয়ে নার্ভ সাপ্লাইটা আসে। নার্ভ সাপ্লাইয়ের ফেসিয়াল নার্ভ দিয়ে যে নার্ভ সাপ্লাইটা পায় তার, হ্যালো কিছু বলছো কেউ? ফেসিয়াল নার্ভ, তার ফেসিয়াল নার্ভের হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ, সামনের দিক থেকে একে অক্সিপিটাল সরি ফ্রন্টাল বেলিকে টেম্পোরাল ব্রাঞ্চ, এবং পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ পোস্টিরিয়র অক্সিপিটাল বেলিকে সাপ্লাই দেয়। তাহলে এই অক্সিপিটো ফ্রন্টালিস যে মাসেল, এই অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের ফাংশন আছে আমাদের যদি অল্টারনেট কন্টাক্ট করে যে অক্সিপিটাল বেলি এবং ফ্রন্টাল বেলি, তাহলে হচ্ছে এপিক্যারেনিয়াল যে অ্যাপোনিউরেসিস, এই এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরেসিসটা মানে অ্যান্ট্রোপোস্টেরিয়রলি মুভ করতে পারে, কিন্তু এই মুভমেন্ট খুবই স্লাইট মুভমেন্ট হয়। তবে যখন সারপ্রাইজ মানে সারপ্রাইজ, যখন একটা কি বলে ফেসিয়াল এক্সপ্রেশন, যে সারপ্রাইজের জন্য যে ফেসিয়াল এক্সপ্রেশন হয়, এই এক্সপ্রেশনের কারণে আমাদের ফ্রন্টাল বেলিস যদি কন্ট্যাক্ট করে উপর দিক থেকে, তাহলে আমাদের কি হয়? আইব্রো উপর দিকে উঠে চলে যায়, মানে আইব্রোটা উপর দিকে রান করে, যেটা হচ্ছে সারপ্রাইজের কারণে হয়। আবার যদি ফ্রাইট মানে দুঃখ কারণে যদি ফেসিয়াল এক্সপ্রেশন হয়, তাহলে হচ্ছে আমাদের এই ফ্রন্টাল বেলিটা নিচের দিক থেকে কাজ করে। নিচের দিক থেকে কাজ করলে আমাদের ইসে রিঙ্কেলিং পড়ে, মানে আমাদের ফোরহেডে ভাঁজ, করুগেশন মানে ভাঁজ হয়, সেই এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ফ্রাইট মানে দুঃখ। আর সারপ্রাইজের কারণে হচ্ছে অনেক সময় উপর দিকে উঠে যায় আইব্রোটা। যেমন আমরা ফেসিয়াল এক্সপ্রেশন যখন ফেস পড়বো, আর একটু তার সঙ্গে পড়বো যে ফেসিয়াল এক্সপ্রেশন আর কি হয়। যাই হোক, আমরা পড়তেছিলাম হচ্ছে থার্ড লেয়ার হচ্ছে এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরেসিস, যেটা আসলে হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল এন্ড ইটস অ্যাপোনিউরেসিস দিয়ে তৈরি। যেহেতু মেইন পার্টটাই অ্যাপোনিউরেসিস, এই জন্য অ্যাপোনিউরেটিক টিস্যু দিয়ে তৈরি, এই জন্য এটাকে অ্যাপোনিউরেটিক লেয়ার বলা হয়। ইট ইজ অলসো কল্ড দ্য এপিক্যারেনিয়াল অ্যাপোনিউরেসিস অর গেলিয়া অ্যাপোনিউরেটিকা। মানে এটা হচ্ছে হেলমেট, মানে মোটরসাইকেল চালানোর জন্য অথবা ইঞ্জিনিয়ার যে হেলমেট পরে, ওই হেলমেটের মতন কে কাভার করে, আমাদের স্কালকে কাভার করে রাখে, এই জন্য এটাকে গ্যালিয়া অ্যাপোনিউরেটিকাও বলা হয়। এই স্কাল্পের এই লেয়ার যে অ্যাপোনিউরেসিস, এই লেয়ারটা হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে অ্যান্ট্রোপোস্টেরিয়রলি সামনে এবং পিছন দিক থেকে দুটো মাসেল মানে চারটে বেলি একে সামনের দিকে পিছন দিক থেকে টেনে ধরে রাখে। এই কারণে এইখানে যদি এই মানে লংগিটিউডিনাল মানে অ্যান্ট্রোপোস্টেরিয়র কোনো ইনজুরি হয়, কোনো ল্যাসারেটেড ইনজুরি অথবা কাট ইনজুরি হয়, তাহলে এই ইনজুরির ভিতর কিন্তু গ্যাপ তৈরি হয় না। কিন্তু ট্রানভার্সলি যদি ইনজুরি হয়, মানে এইভাবে যদি কেটে যায়, তাহলে এই মাসেলের সামনের দিক মাসেল এবং পিছনের মাসেলের টেনশনের কারণে একটা গ্যাপ তৈরি হবে। কথা কি বুঝতেছো? এইবার আসো ফোর্থ লেয়ার হচ্ছে আমাদের কি লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে তৈরি হয়। মানে ফোর্থ লেয়ারটা লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে তৈরি থাকতেছে, বুঝছো? যখন অপারেশনের জন্য কেরেনিওটমি করা হয়, তাহলে এটা একটা ন্যাচারাল ক্লিভেজ হিসাবে কাজ করে, একটা ন্যাচারাল ক্লিভেজ লেয়ার হিসাবে কাজ করে। যেন এরপরে এরা তো এইগুলো তৈরি করিনি আমরা, এটা সরাইলে তো আর দেখতে পাবো না। ধরে এই বরাবর যদি কাটা হয়,
এই বরাবর কাটা হয়, এবারে ধরো এই প্যারাটাল বোন, এই বরাবর তো প্যারাটাল বোন আছে, প্যারাটাল বোনসটাকে যদি ক্রেনিওটমি করে প্যারাটাল বোন বরাবর কোনো অপারেশন করতে হয়, তাহলে এইখান দিয়ে এই এই মানে এই এরকম করে উপর দিক থেকে ফ্ল্যাপ, এই উপর দিক থেকে এরকম ফ্ল্যাপ তৈরি করা হয়, একবার সেন্টার বরাবর এই বরাবর কাটা হয়, এই বরাবর কেটে এই বরাবর নিচের দিকে কেটে, এই নিচের দিকে কেটে, যাতে এইখানে কোনো একেবারে ইনফেরিয়র অ্যাসপেক্টে কোনো একটা ভেসেল থাকবে, বুঝছো, একটা ভেসেলের পেডিকেল থাকবে। এই টাইম শেষ হয়ে গেলে তোমরা আবার জয়েন করো। এই বরাবর তাহলে কেটে একেবারে 3টে লেয়ার, স্কিন, সুপারফিশিয়াল ফাসা এন্ড কোন লেয়ার, ক্যালিয়া পনিউরেটিকা বা এপিক্যারিনাল অ্যাপোনিউরোসিস, এই 3টেকে আলাদা করে সরায় নিয়ে আসা হয়। তাহলে কি আমাদের এই 4th লেয়ার, যেটা লুজ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, এই 4th লেয়ারটা আমাদের একটা ন্যাচারাল ক্লিভেজ হিসাবে কাজ করলো। ওই বরাবর হচ্ছে আমাদের স্কাল্পের উপরে থাকলো 3টে লেয়ার, আর নিচে থেকে গেল একটা লেয়ার পেরিক্রেনিয়াম, আর মাঝখান দিয়ে যে বরাবর স্প্লিট করা হলো ওইটাই হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার বা 4th লেয়ার। কথা কি বুঝছো? তাহলে 4th লেয়ারটা সিম্পলি লুজ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। আমরা যদি ক্রেনিওটমি করতে চাই, তাহলে এই বরাবর এই নিচের দিকে একটা পেডিকেলের যে কোনো একটা ব্লাড ভ্যাসেলের সঙ্গে কানেক্টেড রেখে, যে বরাবর ব্লাড ভ্যাসেল আছে সেই বরাবর রেখে, যেরকম আমরা এই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটা তো বড় একটা আর্টারি এবং ভেইন, একে করে এর এর এই পেডিকেলটা নিচের দিকে রেখে এরকম উপর দিক থেকে কেটে এনে পুরো সরায় ফেললেও এই টিস্যুটা কিন্তু ইনজুরি হবে না। পরবর্তীতে আমরা যদি আবার সেলাই করে দিই, সুসার জায়গায় এনে সুসার করে দিই, তাহলে কিন্তু এই টিস্যুটা নেক্রোসিস হবে না, যেহেতু এর সঙ্গে একটা পেডিকেল রয়েছে, মানে ভাস্কুলার পেডিকেল রয়েছে। নার্ভাস টিস্যু কিছু ইনজুরি হয়, কিন্তু সেই ইনজুরিতে হালকা কিছু মানে প্যারেস্থেসিয়া ডেভেলপ করতে পারে, কিন্তু নার্ভাস টিস্যু নিয়ে আমাদের চিন্তা থাকে না। তখন থাকবে হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু, এবং এর যে ফ্ল্যাপটা তৈরি করলাম, এই যদি উঠায় নিয়ে আসলাম, এটাকে একটা ফ্ল্যাপ বলবে, স্কিন ফ্ল্যাপ। এই ফ্ল্যাপটা ভায়াবিলিটি নিয়ে আমরা চিন্তা করব যে এটা বাঁচবে কিনা, আর এটা ভায়াবিলিটি নির্ভর করবে হচ্ছে এই ভাস্কুলার পেডিকেলের উপর। কথা কি বুঝতেছো তোমরা? জি স্যার। আর এই যে লুজ কানেকটিভ টিস্যু, এই লুজ কানেকটিভ টিস্যু যে 4th লেয়ার, এইখান দিয়ে রান করে হচ্ছে এমিসারি ভেইন, যে এমিসারি ভেইন গুলো হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাস এবং এক্সট্রা ক্রেনিয়াল যে ভেইন গুলো আছে এর ভিতর কমিউনিকেশন করে। তাহলে আমাদের গেল কোন লেয়ার? 4th লেয়ার। এবার 5th লেয়ার হচ্ছে পেরিক্রেনিয়াম। ফিফথ লেয়ারটা পেরিকেনিয়াম। পেরিকেনিয়ামটা আসলে কি? পেরিকেনিয়ামটা নাথিং বাট দা কি বলো তো? স্যার কভার আপ স্যার ক্রেনিয়াম। পেরিওস্টিয়াম। হ্যাঁ, গুড, পেরিওস্টিয়াম। নাথিং বাট, তো সবার কথাই ঠিক আছে, কিন্তু তার ভিতর মেইন কথাটা ছিল হচ্ছে যে পেরিওস্টিয়াম। তুমি যদি পেরিওস্টিয়াম বলতে তাহলে সবচেয়ে ভালো হতো, যে এই যে আমরা বোনস গুলো দেখতেছি, এই বোনস গুলোর পেরিওস্টিয়াম। কথা কি বুঝছো? এইখানে দেখলাম প্যারাইটাল বোন, এই প্যারাইটাল বোনের পেরিওস্টিয়াম, এই ফ্রন্টাল বোনের যে পেরিওস্টিয়াম, এই পেরিওস্টিয়ামটাকেই আমরা বলতেছি হচ্ছে পেরিক্রেনিয়াম। বুঝছো? তা এই যে পেরিওস্টিয়াম, এই পেরিওস্টিয়ামের বৈশিষ্ট্যটা কি? অন্যান্য জায়গায় বোনস এর সঙ্গে পেরিওস্টিয়ামটা মোটামুটি হচ্ছে কি বলে, ফার্ম লেয়ার হারেন থাকে বা সারফেস ফাইবার পড়াইছিলাম না এরকম? জি স্যার। মনে আছে নাকি আন্দাজি বলছো? একটু মনে আছে। তা সারফেস ফাইবার দিয়ে হচ্ছে সারফেস ফাইবার। তা সারফেস ফাইবারটা কোথায় বেশি থাকবে তো বলো? মনে নাই, তাই না? যাই হোক, তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, তোমাদের বলছিলাম যে পেরিওস্টিয়াম, এই পেরিওস্টিয়ামটা হচ্ছে যেখান দিয়ে মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, ওইখান দিয়ে হচ্ছে পেরিওস্টিয়ামের কিছু ফাইবার বোনসের ভিতর ঢুকে চলে যায়, একটা বোনসের যে কর্টেক্সের ভিতর থাকে, এই ফাইবার গুলোকে আমরা বলতেছি হচ্ছে সারফেস ফাইবার। তাই এইখানে
এইখানে কিন্তু এই পেরিওস্টিয়াম যেটা, এই পেরিওস্টিয়ামটা এর সঙ্গে লুজলি অ্যাটাচ থাকে, যে এই পেরিওস্টিয়ামটাকে কিন্তু এই প্যারাইটাল বোন থেকে কিন্তু আলাদা করে ফেলা যায় শুধুমাত্র এই সুসার লাইন বরাবর। এই যেখান দিয়ে যে সুসারাল মেমব্রেন থাকে, যে মেমব্রেনটাই হচ্ছে দুটো বোনসকে ফিউজ করে রাখেছে, এই সুসারাল মেমব্রেন, এই সুসারাল মেমব্রেন বরাবর হচ্ছে এই পেরিওস্টিয়ামটা হচ্ছে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, এবং সুসারাল মেমব্রেনের সঙ্গে এর যে ইন্টারনাল যে পেরিওস্টিয়াম থাকে, মানে ইনার এন্ডোক্রেনিয়াম, যে তার সঙ্গে ও কিন্তু এই পেরিকেরেনিয়াম ফিউজ থাকে। তাহলে পেরিকেরেনিয়ামটা কি জিনিস, পেরিকেরেনিয়ামটা কি জিনিস বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার স্যার। তা পেরিকেরেনিয়ামটা হলো সিম্পলি হলো পেরিওস্টিয়াম অফ দি বোন, তাই না? এই পেরিওস্টিয়াম বোন, তাহলে এর বৈশিষ্ট্যটা কি? এইটা হচ্ছে স্ট্রিপড অফ, মানে স্পিল করা যায়, মানে আলাদা আলাদা করে ফেলা যায়। এর ভিতরে যদি কোনো ব্লাড জমা হইতে চায় তাহলে কিন্তু ব্লাড জমা হইতে পারবে। এবার অবশ্য কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ফিচার্স নিয়ে আমরা আলোচনা করি, যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট ফিচার এইগুলোই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এবং এইগুলোই হচ্ছে আমাদের এইখানের যে পরীক্ষায় হচ্ছে স্কাল্পের কয়টা লেয়ার আছে এই আসতে পারে, বুঝছো, বা পরীক্ষায় ভাই জিজ্ঞেস করা হয়। তো মেইনলি জিজ্ঞেস করা হয় হচ্ছে তোমার এই ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো, বুঝছো। তো ক্লিনিক্যাল যে অ্যানাটমি, ক্লিনিক্যাল অ্যানাটমির ভিতর আমরা যে সার্জিক্যাল লেয়ারস অফ দা স্কাল্প, আমরা দেখলাম যে স্কাল্পের মোটামুটি দুটো লেয়ার থাকবে, একটা ক্লিভেজ লেয়ার আমরা বলতেছি হচ্ছে ফোর্থ লেয়ারটাকে বলে Loose ক্লিভেজ areolar. ন্যাচারাল, Loose হ্যাঁ areolar tissue. হ্যাঁ ক্লিভেজ লেয়ার। এইটা দিয়ে এর উপরের যে লেয়ার গুলো, যে তিনটে লেয়ার, স্কিন, সুপারফিশিয়াল ফাসা যেটা আর অ্যাপেন্ডিসাইটিস dense fibrous tissue দিয়ে অ্যাপোনিউরোসিস এন্ড দি মাসেলস এন্ড ইটস অ্যাপোনিউরোসিস, এই তিনটে লেয়ার ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, মানে স্কিন এবং অ্যাপোনিউরোসিসকে ফার্মলি বাইন্ড করে রাখতেছে হচ্ছে ওর মিডল যে সুপারফিশিয়াল ফাসা। এই তিনটে লেয়ার একটা ইউনিট হিসাবে কাজ করে। সব জায়গায় যখন ইনজুরি হয়, মেইনলি এই তিনটে লেয়ার ইনজুরি হয়, এবং আমরা সবাই মাথার উপর হাত দিয়ে একটু স্কাল্পে নড়ায় দেখো, একটু এদিক ওদিক নড়ায় দেখো, যে স্কাল্পটা মুভ করতেছে। এই মুভ করতেছে হচ্ছে এই উপরের তিনটে লেয়ার, 5টা লেয়ার ধরেই কিন্তু মুভ করতেছে না, শুধুমাত্র উপরের 3টে লেয়ার মুভ করতেছে ওভার দা 4th লেয়ার, মানে লুজ অ্যারিওলার টিস্যুর উপর দিয়ে এবং পেরিকেরেনিয়ামের উপর দিয়ে হচ্ছে মানে বোনস এবং পেরিকেরিনিয়াম এটা তো ফিক্স থাকতেছে, আর তার উপর দিয়ে মুভ করে হচ্ছে এই 3টে লেয়ার। এই 3টে লেয়ার একটা ইউনিট হিসাবে কাজ করে, এবং যে কোনো আমরা তো আগেই বললাম যে অপারেশন অথবা যে কোনো ইনজুরি কারণে এই 3টে লেয়ার হচ্ছে অ্যাবালসড হয়ে আলাদা হয়ে যায়। এই 3টে লেয়ারকে একটা ইউনিট বলে, আর এই 3টে লেয়ারকে আমরা বলি হচ্ছে স্কাল্প প্রপার বা সার্জিক্যাল লেয়ার অফ দা স্কাল্প। এই 3টে লেয়ারটাকে স্কাল্প প্রপার বলে বা সার্জিক্যাল লেয়ার অফ দা স্কাল্প বলা হয়। এবারে সে ব্ল্যাক আই, যদি ব্ল্যাক আইয়ের ব্যাপারটা হতো যে যদি সরাসরি এই ইতে মানে বেজ অফ দা বা ওপেনিং অফ দা অরবিট, এই অরবিটে যদি কোনো ফিস্ট ফাইটের জন্য যদি বক্সিং দেওয়া হয়, তাহলে এইখানে কিন্তু লোকাল ইনজুরি হবে, লোকাল ইনজুরি হয়ে সাবকিউটেনিয়াস টিস্যুর ভিতর হচ্ছে ব্লিডিং হবে। সেই ব্লিডিংটা হচ্ছে ব্ল্যাক ডিসকালারেশন অফ দা স্কিন অ্যারাউন্ড দা আই করবে, যেটাকে আমরা বলি ব্ল্যাক আই। তবে আর একটা কারণেও হইতে পারে, যেমন তোমার এই বরাবর টেম্পোরাল, ধরো এই প্যারাইটাল রিজনে কোনো কিছু দিয়ে করা হলো, হার্ট করা হলো, আঘাত করা হলো, তাহলে এইখানে ইনজুরি হইলে বা এইখানে ইনজুরি হইলে, অথবা এই যে আমরা বললাম যে অপারেশন করার জন্য এইখানে ফ্ল্যাপ তৈরি করলাম, এই ফ্ল্যাপ তৈরি হলেও এইখানে ব্লিডিং হবে বা ইনজুরি হলে ব্লিডিং হবে। এই ব্লিডিংটা যে এই 4th লেয়ারে জমা হবে, 4th লেয়ার মানে লুজ অ্যারিওলার টিস্যু লেয়ারে জমা হবে। এই লুজ অ্যারিওলার টিস্যু লেয়ারে জমা হইলে এইখান দিয়ে একটা জেনারেলাইজ সোয়েলিং হবে, তাই না? যে স্কাল্পের এই ভল্টে একটা জেনারেলাইজ সোয়েলিং হবে। এই সোয়েলিং মানে ব্লাড এখানে জমা হলো, তাহলে কি এটা ফুলে উঠবে না? ফুলে উঠলে এই ব্লাডটা হচ্ছে পিছন দিকে যদি যাইতে চায়, তাহলে পিছন দিকে যাইতে পারবে না, কারণ এইখানে এই আমরা দেখলাম এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এবং
সুপিরিয়র নিউক্লিয়ার লাইন এই বরাবর হচ্ছে অক্সিপিটাল বেলিজ এবং অ্যাপিক্যারোনিয়াল অ্যাপোনিউরোসিসের অ্যাটাচমেন্ট আছে, এই জন্য এই নিচের দিকে যে আমাদের নেকে আর পৌঁছাইতে পারবে না। ওয়ান সাইডে যদি আমরা দেখি এই সুপিরিয়র টেম্পোরাল লাইন বরাবরও এই ইসের অ্যাটাচমেন্ট থাকে এবং টেম্পোরালিস ফাসা এর অ্যাটাচমেন্ট থাকে এবং এপিক্যারোনিয়াল অ্যাপোনিউরোসিস যেটা সেটারও পার্শিয়াল অ্যাটাচমেন্ট এখানে থাকে। এই জন্য ওয়ান সাইডে বা টেম্পলেও এই ব্লাডটা এসে পৌঁছাতে পারবে না। আর যদি আমরা সামনের দিকে দেখি তাহলে সামনের দিকে দেখবো কি, সামনের দিকে কিন্তু এই যে ফ্রন্টাল বেলি অফ দা অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল এর কোনো অ্যাটাচমেন্ট থাকে না, আর অ্যাটাচমেন্ট না থাকার কারণে এই ব্লাডটা কিন্তু পার্কল কি বনি Bony অ্যাটাচমেন্ট না attachment থাকার নাই। কারণে, বনি অ্যাটাচমেন্ট না থাকার কারণে এই যে কালেকশন, সে কালেকশন ব্লাড কালেকশনে এই ব্লাড কালেকশনটা তাহলে কি হবে, সামনের দিকে চলে আসতে পারবে। এই যে আইব্রো, এই যে এইখান দিয়ে আইব্রোর নিচে দিয়ে হচ্ছে আমাদের যে আপার আইলিড, এই আপার আইলিডের যে লুজ, এখানে যে লুজ টিস্যু বেশি, এখানে দেখো যে কোনো ইডিমা হলে চোখ আগে ফুলে যায়, তাই না? চোখের এখানে কেন লুজ কানেকটিভ টিস্যু বেশি থাকে, এই কারণে হচ্ছে এইখানে ইডিমার সোয়েলিংটা, ইডিমার যে এক্সট্রা সেলুলার টিস্যু, এক্সট্রা সেলুলার ফ্লুইড এখানে যে জমা হয়। ঠিক একই রকম এটা লুজ কানেকটিভ টিস্যু থাকার কারণে এইখান দিয়ে বেশি সে পার্কোলেট করে আমাদের আইলিডে, আপার আইলিডের এখানে চলে এসে তারপরে এটা একটা কি ডিসকালারেশন করে ফেলে, মানে ব্ল্যাক ডিসকালারেশন করে ফেলে। এই ব্ল্যাক ডিসকালারেশনটাকেই বলতেছি আমরা হচ্ছে ব্ল্যাক আই, Black eye. ব্ল্যাক আই। তাহলে হয়ে গেল সেই ব্যাপারটা। স্যার হুম, স্যার এখানে একটা স্যার বিষয় আছে যে রেড ইন্ডিয়ানসরা তাদের যে ভিকটিম ছিল তাদের পানিশমেন্টের জন্য স্যার এই স্কাল্পটা তার মানে সরিয়ে নিত বা রিমুভ করতো, এই ক্ষেত্রে কি স্যার তাদের মৃত্যু হয়ে যেত? এখানে কি স্যার মরে যাবে সে যদি স্কাল্প কারো সরা নেওয়া হয়? কঠিন কথা। তার মানে স্যার এখন বাঁচা কি আর সম্ভব? বাঁচা কি সম্ভব আর? তোমার বাড়ি কোথায়? স্যার খুলনা স্যার। খুলনায়? জি স্যার। খুলনা কোথায়? স্যার খুলনা নিয়ালা স্যার বাগমারার ভিতরে। ভাগমারা। তো এই যে খুলনা, খুলনা যে রিজিয়ন, এই খুলনা রিজিয়নে তোমরা দেখবা খুলনা মেডিকেল কলেজে আমরা দেখেছি যে ধরো আমরা যে সময় পড়েছি আর ইন্টার্নি করেছি তখন হচ্ছে দুটো রুগী এরকম দেখতে পাইছি, যে দুটো রুগী হচ্ছে ওই আমাদের এই অঞ্চলে যেহেতু আছে ওই সুন্দরবন, বুঝছো? যেহেতু আমাদের এখানে স্যার। সুন্দরবন আছে, সুন্দরবনে ওরা তো বিভিন্ন কাজে যায়, তো বাঘে থাবা দেয়, বুঝছো? বাঘে বাঘ, মাথায়, জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। বাঘে মাথায় থাবা দিয়ে ওই একেবারে করে মানে স্কাল্প, রেড ইন্ডিয়ানরা কতটুকু তুলতো তা তো জানি না, কিন্তু এইখানে স্কাল্পের অনেক অংশ, অনেকটাই মানে অনেকটা মানে কি পুরোটা তো নিতে পারে না, ধরো যে পাশে থাবা দেয় ওই পাশের অর্ধেক উঠে চলে যায়। জি স্যার। ওই অর্ধেক উঠে চলে যায়, উঠে চলে যায় সাধারণত। দেখছি যে তোমার একটা রুগীর দেখলাম যে পুরোটাই এখন 5টা লেয়ারই উঠে চলে গেছে, বুঝছো? আর একটা রুগী দেখেছিলাম জি হচ্ছে স্যার। ওই ওই যে 3টে লেয়ার, যেটাকে আমরা স্কাল তিনটা প্রপার গেছে, জি বলতেছি, স্যার। ওই 3টে লেয়ার উঠে চলে গেছে, বুঝছো? চুল টুল তো চলে গেছে। তো দুটো রুগী মানে মহিলা দেখেছি, বুঝছো, যা মনে পড়তেছে। তা এই যে এই রুগীগুলো তো বেঁচে ছিল, বুঝছো? ও তাকে বুঝছো, জি স্যার। রুগীগুলো স্যার। তো বেঁচে থেকেই আমাদের হসপিটালে আসছিল, হসপিটালে আসার পরে তারপরে ওই ওই রুগীগুলোকে ড্রেসিং করা হয়েছে, ড্রেসিং করে করে তারপরে হচ্ছে তোমার বারবার বারবার ড্রেসিং করে তারপরে স্যার। যখন ওইখানে টিস্যু তৈরি হয়, একটা নতুন টিস্যু তৈরি হয় যেটা যে গ্রানুলেশন টিস্যু বলে, যেখানে তোমরা কেটে টেটে গেলে
অনেক সময় দেখছো লালচে ধরনের একটা টিস্যু, ফ্রায়াবল টিস্যু, যে টিস্যুটায় হাত দিলেই টিস্যুটা হয়ে যায়, মানে ব্লিডিং শুরু হয়, এরকম যে টিস্যু তৈরি হয়, ওই টিস্যুকে বলা হয় গ্রানুলেশন টিস্যু। ওরকম কিছু গ্রানুলেশন টিস্যু তৈরি হওয়ার পরে স্যার শোনা যায় না স্যার। হ্যালো, জি স্যার স্যার এবার শোনা, শোনা যাচ্ছে। এখন শোনা যায় স্যার, এখন শোনা যায়। শোনা যাচ্ছিল না তাই না? কেন যেন? জি স্যার মাঝখানে শোনা জি, যাচ্ছে। স্যার। তাহলে পুরোপুরি আর ফলো আপ তো আর ওটা দিতে পারিনি, কিন্তু যা দেখেছি তাতে হচ্ছে স্যার বাঁচবে, স্যার বাঁচবে, হ্যাঁ মোট কথা। রোগীটা বেঁচে বেঁচে ছিল, বুঝছো? হ্যাঁ, এবার যাই হোক, তারপরে ইটা কেন আনতে পারছি না? হুম। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি সার্জিক্যাল লেয়ার, এরপরে দেখলাম ব্ল্যাক আই। ব্ল্যাক আই কি জিনিস? এবার আসো ডেঞ্জারাস এরিয়া অফ দা স্কাল্প। বুঝছো? স্কাল্পের এই যে ডেঞ্জারাস এরিয়া মানে ডেঞ্জারাস লেয়ার, যে ডেঞ্জারাস লেয়ার, এই ডেঞ্জারাস লেয়ার বলতে আমরা কোনটাকে বুঝতেছি? লুজ অ্যারিওলার টিস্যু। লুজ এরিওলার টিস্যু। এই লুজ এরিওলার টিস্যু বরাবর হচ্ছে ব্লাড এবং পাস এই ফ্রিলি কালেক্টেড হইতে পারে, এই জন্য এটাকে ডেঞ্জারাস লেয়ার বলা হয়। আর এই ডেঞ্জারাস লেয়ারের ইম্পর্টেন্স হলো কি, যে এইখান থেকে যেহেতু এমিসারি ভেইন গুলো, এমিসারি ভেইন, যে ভেইনটার কথা তোমাদের বারবার বলতেছি হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল ইন্টারক্রেনিয়াল ভেইন গুলোকে কমিউনিকেশন করে, যে ভেইন গুলো এবং বিভিন্ন ফোরামেন দিয়ে, স্কালের বিভিন্ন ফোরামেন দিয়ে রান করে, সেইগুলোকে বলা হচ্ছে এমিসারি ভেইন। এই এমিসারি ভেইন, এই এমিসারি ভেইন হচ্ছে এই লেয়ার দিয়ে রান করে। এই লেয়ারে অনেক বইতে লেখা আছে যে এই লেয়ারে এসে ওপেন করে, আসলে ওপেন করে না, এই লেয়ারকে ট্রাভার্স করে মানে উপরের লেয়ারে চলে যায়। তো উপরের লেয়ার মানে কোন লেয়ার? ওই সাবকিউটেনিয়াস টিস্যু, যে সেকেন্ড লেয়ার, ওই সেকেন্ড লেয়ার কে তোমার ইন্টারক্রেনিয়াল ভেনাস সাইনাস, ইন্টারক্রেনিয়াল ভেনাস সাইনাসের সঙ্গে কমিউনিকেট করে। এই আর এই লেয়ার দিয়ে যেহেতু এটা ট্রাভার্স করতেছে, এই এই কারণে এইখানে যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা এই এমিসারি ভেইনকে ভিতরে ঢুকে যেতে পারে। এমিসারি ভেইন এর ভিতর দিয়ে ঢুকে যেয়ে তারপরে ইন্টারক্রেনিয়াল ভেনাস সাইনাসে ইনফেকশন করতে পারে। আর ইনফেকশন করে ওইখানে কি তোমার থ্রম্বোসিস। হ্যাঁ, ওইখানে যদি মানে কমিউনিকেশন হয়ে ওইখানে যদি থ্রম্বোসিস হয়, তাহলে তোমার ফ্যাটাল কনসিকুয়েন্সেস হইতে পারে। থ্রম্বোসিস হইলে হচ্ছে বিভিন্ন জায়গার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আর ব্লাড সাপ্লাই যেমন ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস সাইনাস সম্বন্ধে আমরা বিস্তারিত পড়বো, যদিও বা এই ক্যাভার্নাস সাইনাস নাম শুনছো তো? ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস সাইনাসের থ্রম্বোসিস হইলে অনেক ফেটাল কন্ডিশন হয়, এবং ফেটাল কন্ডিশন হওয়ার পরে সেইটে দিয়ে রোগী মারা পর্যন্ত যেতে পারে। তাহলে এই ফোর্থ লেয়ারটাকে ডেঞ্জারাস লেয়ার বলা হয়। আর ডেঞ্জারাস লেয়ারটা এই কারণে একটু ব্যাখ্যা করে দিবা, যে এই কারণে, আর এই এমিসারি ভেইনের কথা বলে, যে এমিসারি ভেইন কমিউনিকেট করে দিতে পারে কিভাবে, তাই বললেই হয়ে যাবে। হলো যে সেপ্টি ভালভ হেমাটোমা, তারপরে কেফাল হেমাটোমা আর ক্যাপুট সাকসিডেনিয়াম। যে সেপ্টি ভালভ হেমাটোমা, যে সেপ্টি ভালভ হেমাটোমাটা হচ্ছে কি, আমার এই স্ক্রিন দিয়ে তোমাদের আর দেখাইতে পারতেছি না কেন যেন, রেজুলেশন কি হয়েছে যেন, হ্যাঁ শেয়ার হচ্ছে না, মানে ওই এটা শেয়ারে দিলেই। এবার বোধহয় দেখা যাচ্ছে নাকি? জি স্যার এবার দেখা আসছে, যাচ্ছে। স্যার। হ্যাঁ। স্যার আসছে। তাহলে
তাহলে সেপ্টি ভালভ হেমাটোমা বাচ্চাদের ক্ষেত্রে যদি ফ্র্যাকচার হয়, ধরো এখানে যদি বাড়ি দেওয়া যায় তাহলে দেখা যায় কি যে স্কিন এইখান দিয়ে হচ্ছে আমাদের স্কাল ফ্র্যাকচার হবে। ধরো প্যারাইটাল বোন যদি ফ্র্যাকচার হয়, তাই প্যারাইটাল বোন ফ্র্যাকচার হলে তার নিচে যে ড্রোয়ামেটার, এই ড্রোয়ামেটারও ইনজুরি হয়, এবং উপর দিকে যে আমাদের এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস মানে যেটা পেরিকেরেনিয়াম থাকে, পেরিকেরেনিয়ামও ইনজুরি হয়। ইনজুরি হয়ে তাহলে আমরা হচ্ছে সাবডুরাল যে স্পেস আর হচ্ছে এই তোমার ফোর্থ লেয়ার লুজ এরিওলার টিস্যুর যে লেয়ার, এই দুটো লেয়ার হচ্ছে কমিউনিকেটেড হয়ে যায়। তাহলে এই একেবারে ইন্ট্রাক্রেনিয়াল স্পেসটা, ইন্ট্রাক্রেনিয়ালটা হচ্ছে ফোর্থ লেয়ারের সঙ্গে কমিউনিকেটেড হয়ে যায়। তো ইন্ট্রাক্রেনিয়াল যে ডুরাল হেমাটোমা তৈরি হবে, সাবডুরাল হেমাটোমা তৈরি হবে, এই হেমাটোমা কমিউনিকেটেড হয়ে যায় হচ্ছে আমাদের ফোর্থ লেয়ারের সঙ্গে। কথা কি বুঝতেছো? স্যার একটু আরেকবার একটু বললে ভালো যে হতো। যে ফোর্থ লেয়ার বা সাব অ্যাপোনিউরেটিক স্পেসটাই তো ফোর্থ লেয়ার নাকি? জি স্যার, মানে অ্যাপোনিউরোসিসের অ্যাপোনিউরিসিসের নিচে পরে ইপোনিউরিসিসের নিচেই থাকতেছে সাব অ্যাপোনিউরেটিক লুজ স্পেস, অ্যারিওলার এই টিস্যু। লুজ অ্যালিওলার টিস্যু। এই লেয়ারটা হচ্ছে যদি ইন্ট্রাক্রেনিয়াল কোনো হেমাটোমা তৈরি হয়, তো ওই হেমাটোমার সঙ্গে হচ্ছে কি হবে, কোনো বিল্ডিং হলো, সেই বিল্ডিং এর সঙ্গে কমিউনিকেটেড হয়ে যাবে। কমিউনিকেটেড হয়ে গেলে কি হবে, যে ওই ভিতরে যতই ব্লাড জমা হোক না কেন, সেই ব্লাডটা আস্তে আস্তে আমাদের ক্রেনিয়াল ক্যাভিটির বাইরে চলে আসবে ওই ফ্র্যাকচার দিয়ে। জি স্যার। ওই ফ্র্যাকচার দিয়ে বাইরে চলে আসার কারণে যদি বাইরে না আসতে পারতো, তাহলে কি ওই ব্লাডটা জমা হয়ে আমাদের ব্রেনকে কম্প্রেস করতো, তাহলে বিভিন্ন নিউরোলজিক্যাল সাইন সিমটমস কনসিকুয়েন্সি দেখা যেত। হয়তো বা রোগী অজ্ঞান হয়ে যেত, মারা যেত, অথবা প্যারালাইজড হয়ে যেত, ইত্যাদি বিভিন্ন কনসিকুয়েন্সিস দেখা যেত। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, যে ব্লাডটা বাইরে আমাদের এই সাবঅ্যাপোনিউরেটিক বা স্পেস লেয়ার বা ফোর্থ লেয়ারে এসে জমা হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ফোর্থ লেয়ার একেবারে পরিপূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ব্রেনকে কম্প্রেস করবে না, তাই না? যখন জি এটি স্যার। পরিপূর্ণ হয়ে যাবে তখন ব্রেনকে কম্প্রেস করা শুরু করবে। যেহেতু এই যে এই ধরনের ফ্র্যাকচার হেমাটোমাকে বলা হয়েছে সেপ্টি ভালভ হেমাটোমা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যেহেতু এই যে ফ্র্যাকচারটা, এই ফ্র্যাকচার বনি ফ্র্যাকচার এবং এই কমিউনিকেশনটা হচ্ছে একটা সেফটি ভালভের মতন কাজ করে। সেফটি ভালভের মতন কাজ করার জন্য আমাদের ওই নিউরোলজিক্যাল সাইন সিমটমসটা ডেভেলপ করে না। ক্যাফাল হেমাটোমা, যে ক্যাফাল হেমাটোমা কাকে বলে? ক্যাফাল হেমাটোমা হচ্ছে আবার শোনা যাচ্ছে না। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? এখন জি স্যার। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তাই না? পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে, দেখা জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। কেন যেন ঝামেলা করতেছে। যাই হোক, এর এই ক্যাফাল হেমাটোমা, হেমাটোমা মানে কি, যে আমরা দেখলাম যে ফিফথ লেয়ারটা হলো কি পেরিকেরেনিয়াম। পেরিক্রেনিয়াম। এই পেরিকেরেনিয়াম এবং বোনস এর মাঝখানে যদি ব্লিডিং হয়, হেমোরেজ হয়, তাহলে যে হেমাটোমা তৈরি হয়, হেমাটোমা মানে তো কালেকশন অফ ব্লাড, এক্সট্রাভাস্কুলার কালেকশন অফ ব্লাড, মানে ভেসেলের বাইরে যদি ব্লাড কালেক্টেড হয় তাহলে সেটাকে হেমাটোমা বলে। এই হেমাটোমাটা যদি এই স্পেস হয় বিটুইন দ্য বোনস এন্ড দ্য পেরিকেরেনিয়াম, এর মাঝখানে যদি হয় তাহলে সেটাকে বলা হয় ক্যাফাল হেমাটোমা। তাকে বুঝছো? জি স্যার। জি এই স্যার। ক্যাফাল হেমাটোমাটার তাহলে শেপটা কেমন হবে? এই ক্যাফাল হেমাটোমাটা হলো ফার্ম হবে, মানে চাপ দিলে ফার্ম, মানে একেবারে মানে সফট ফিলিং হবে না, একটু ফার্ম ফিলিং হবে, বুঝছো? মাসেলের কোনো মাসেলকে যদি আমরা একটু কন্ট্যাক্ট করি, যে কোনো মাসেলকে একটু কন্ট্যাক্ট করো, যে এই যে বাইসেপসকে কন্ট্যাক্ট করে একটা ফিল করো, এই ফিলিংটাকে বলে হচ্ছে ফার্ম ফিলিং। আর আমরা যদি বোনসের উপর চাপ দিয়ে দেখো, যে ফিলিংটা সেটা হার্ড, এই হার্ড ফিলিং। আর হচ্ছে মাসেলের কন্ট্রাকশনের অবস্থায় ফিলিংটা হচ্ছে ফার্ম, তাহলে এরকম ফার্ম ফিলিং হবে, লুজ সফট ফিলিং হবে না। আর এই বোনসটা, আর এইখানে যেহেতু ক্যাফাল হেমাটোমা
এই ক্যাফাল হেমাটোমা তাহলে আমরা দেখতেছি হচ্ছে এই প্যারাইটাল রিজিয়নে সবচেয়ে বেশি হয়, এবং এইখানে যদি ক্যাফাল হেমাটোমা হয় তাহলে এর একটা শার্প ডিমার্কেটিং মার্জিন থাকবে, মার্জিনটা শার্প থাকবে। কারণ আমরা জানি যে যখনই এর ভিতর ব্লাড জমা হবে তাহলে এই দুই লেয়ারের ভিতর ব্লাড জমা হবে, তখন এই পেরিকেরেনিয়ামটা আলাদা হয়ে যাবে, মানে এর পেরিওস্টিয়ামটা আলাদা হয়ে যাবে, কিন্তু এই সুসার বরাবর পেরিকেরেনিয়ামটা ফার্মলি অ্যাডহারেন্ট উইথ দ্য সুসারাল মেমব্রেন। এই জন্য এইখানে কোনো ক্যাফাল হেমাটোমা হলে এই প্যারাইটাল বোনের কি শেপ নেবে, কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এই রিজনে প্যারাইটাল বোনের শেপ নেবে, ইউজুয়ালি প্যারাইটাল রিজনে বেশি হয়। যদি এই রিজনে হয় তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই ফ্রন্টাল বোনের শেপ নেবে। তাহলে এর একটা নির্দিষ্ট শেপ থাকবে, এর হচ্ছে ডিমার্কেটিং মানে মার্জিন থাকবে, আর হচ্ছে এটা ফিলটা হবে ফার্ম ফিলিং। এটা তোমার এক্সটার্নাল ইনজুরির কারণেও হইতে পারে কোনো কারণে, আবার এটা কিন্তু আমাদের যখন ডেলিভারির সময় ও কিন্তু এরকম তোমার ক্যাফাল হেমাটোমা হইতে পারে। এবার আসো ক্যাপুট সাকসিডেনিয়াম। ক্যাপুট সাকসিডেনিয়াম তোমরা হয়তো অনেক সময় দেখে থাকবে যে নতুন বাচ্চা মানে কেবল বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তার এই মাথার এই রিজনে এই যে এইখানটায়, হ্যাঁ, এই অক্সিপিটাল বোনের কাছে ল্যামডা, এই ল্যামডা বরাবর এই বরাবর যেটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট অফ দা ফিটাস, মানে ফিটাসের প্রেজেন্টিং পার্টটা যখন বাত ক্যানাল দিয়ে যখন তোমার ওই এনগেজমেন্ট হয়, বুঝছো? এনগেজমেন্ট তো বলেছিলাম কি জিনিস, তাই না? হ্যালো স্যার এনগেজমেন্ট স্যার আবার একটু বলুন স্যার, ভুলে গেছি। এনগেজমেন্ট মানে কি, যে বাচ্চা যখন মায়ের পেটে বড় হইতে তালে থাকে, তার ইউটেরাসে বড় হইতে তালে থাকে, তখন কিন্তু ইউটেরাসটা থাকে হচ্ছে ওই পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেটের উপরে। এই রে যা, ওঠো পেলভিক ইনলেটের কি উপরে থাকবে, কথা কি বুঝছো? জি স্যার। পেলভিক এক পর্যায়ে যখন ডেলিভারির সময় আসবে, তখন এইকে পেলভিক ইনলেট দিয়ে পেলভিক ক্যাভিটি, এতক্ষণ ছিল হলো পেলভিক ইনলেটের উপরে, তার মানে হচ্ছে ফলস পেলভিসে, মাথা নিচের দিকে ইউজুয়ালি মাথা থাকে, সেটা ফলস পেলভিসে থাকে। আর এরপরে এই পেলভিক ইনলেট দিয়ে ট্রু পেলভিসে ঢুকে পড়বে। এই যে ট্রু পেলভিসে এন্টার করার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় হচ্ছে এনগেজমেন্ট। জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? এই ট্রু পেলভিসে কিন্তু সবসময় থাকে না, মাথাটা কিন্তু ফলস পেলভিসে থাকে। ট্রু পেলভিসে ডেলিভারির আগেই ঢোকে, যখন ডেলিভারির আগে ঢোকে তখন আমাদের ইউটেরাসটা তো আপ টু দা জিফয়েড প্রসেস, বুঝছো, জিফয়েড প্রসেস পর্যন্ত উঠে যায়, ইউটেরাস হাতে পাওয়া যায়। এরপরে যখন এনগেজমেন্ট হয় তখন হঠাৎ করে মানে দেখা গেল যে তোমার 38 সপ্তাহে জিফয়েড প্রসেস পর্যন্ত থাকতেছে, আর 40 সপ্তাহ যখন হবে তখন আবার একটু নিচে নেমে চলে আসে। আর নিচে নেমে আসা মানে কি, ওই এনগেজমেন্ট হয়েছে, এনগেজমেন্ট হওয়ার কারণে হচ্ছে তখন ইউটেরাসের হাইটটা তখন জিফয়েড প্রসেস এর জিভিস্টার্নাল যে জয়েন্ট, এই জয়েন্টের নিচে চলে আসে। এই এনগেজমেন্ট হওয়ার পরে যখন আউটলেট দিয়ে সে বের হয়ে আসবে, তাই না, আউটলেট দিয়ে বের হয়ে আসার সময় যদি কোনো কারণে এটা প্রলং লেবার হয়, কোনো কারণে যে প্রলং লেবার হয়, তাহলে এই আউটলেটটাই এই চারপাশ দিয়ে, ধরো এই রিজনটাই প্রেজেন্টিং পার্ট হিসাবে থাকে, এর চারপাশ দিয়ে এই আউটলেটের বোনগুলো কম্প্রেস করে রাখার ফলে এই রিজনটা নিচের দিকে থাকে। এই রিজনটা তখন কি ভেনাস ড্রেনেজ হ্যাম্পার্ড হয়। এই মানে আর্টারিয়াল ব্লাড ঠিকই আসে, কিন্তু ভেনাস ড্রেনেজ হইতে পারে না। আর ভেনাস ড্রেনেজ যখন হ্যাম্পার্ড হওয়ার কারণে এইখানে লুজ কানেকটিভ টিস্যু, স্পেশালি যে তোমার ওই সেকেন্ড লেয়ার, যেটাকে আমরা বলতেছি কানেকটিভ টিস্যু বা লুজ সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসায় ইডিমা হয়।
এই ইডিমাটাকেই বলা হচ্ছে ক্যাপুট সাকসিডিনিয়াম। অনেক বাচ্চা তোমরা নতুন ডেলিভারি হওয়ার পরে ওই পিছন দিকে যদি দেখে থাকো তাহলে দেখবা, আর যদি না দেখে থাকো তখন এখন নতুন করে কোনো ডেলিভারি হওয়ার পরে বাচ্চা দেখো যে এটা কি মানে তোমার সিজারিয়ান সেকশন হইলে না, এটা যদি মানে নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি, তাহলে মাথার উপরে এত ফুলে যায় যেন মনে হয় যেন যে একটা মাথার উপরে পিছন দিকে আর একটা মাথা এরকম উঁচু একটা মাথা তৈরি হয়েছে, এইটাকেই বলা হচ্ছে ক্যাপুট সাকসিডিনিয়াম। কথা কি বুঝতেছো? স্যার এটা কি পরে এমনি এমনি ঠিক হয়ে যায়? সেগুলো বলতে এমনি ঠিক হয়ে যাবে। এইটা তাহলে আমরা কি হচ্ছে যে সাবকিউটেনিয়াস টিস্যুতে ইডিমা হচ্ছে। আর ইডিমা কেনটা হচ্ছে সেটা তো বুঝলে, যে প্রলং লিভারের কারণে, প্রলং লিভারের কারণে এইখানে হচ্ছে ভেনাস ড্রেনেজ হ্যাম্পার্ড হয়। আর ভেনাস ড্রেনেজ হ্যাম্পার্ড হলে তখন কি হবে, ওই ভেনাস ব্লাড যে প্লাজমা বলতে যে সেরাম, তখন এক্সট্রা সেলুলার টিস্যুতে, এক্সট্রা সেলুলার স্পেসে চলে যাবে, আর সেটাকেই হচ্ছে একটা সোয়েলিং তৈরি করবে। এই সোয়েলিংটা হচ্ছে লোকালাইজড একটা সোয়েলিং থাকে। এই সোয়েলিং এর কিন্তু কোনো একেবারে শার্পলি ডিফাইন্ড মার্জিন থাকে না, মার্জিনটা শার্পলি ডিফাইন্ড হয় না, এই সোয়েলিংটা হয় সফট। তাহলে আমরা কি বলতে চালাম হচ্ছে যে এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে কেফাল হেমাটোমা আর একটা হচ্ছে ক্যাপুট সাকসিডিনিয়াম, বুঝছো? দুটো কন্ডিশনই কিন্তু ডেভেলপ করতে পারে ডিউ টু ডেলিভারির কনসিকুয়েন্সেস। এই দুটোকে তাহলে আমরা ডিফারেন্স করতে পারবো না? জি স্যার। একটা হবে সফট, তাই না? একটা এই ইউজুয়ালি ক্যাপুট সাকসিডিনিয়াম এটা হবে সফট, এবং এখানে হচ্ছে আর এটা হবে কি, ওয়েল যদি এই ডিফাইন্ড রিজনে, মার্জিন তাহলে এটা থাকবে। হলো এইটা হচ্ছে ফার্ম হবে, তাই না? আর এইটার হচ্ছে ইল ডিফাইন্ড মার্জিনটা হচ্ছে শার্পলি ডিফাইন্ড থাকবে না ক্যাপুট সাকসিডিনিয়ামে। আর যদি ক্যাফাল হেমাটোমা হয় তাহলে হচ্ছে মার্জিনটা ওয়েল ডিফাইন্ড থাকবে, এর কোনো নির্দিষ্ট শেপ থাকবে না, তাই না? আর এর হচ্ছে ওই করেসপন্ডিং বোন, এই করেসপন্ডিং বোনের শেপ নেবে। এবার আসো এক এক করে আমরা নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই এই সম্বন্ধে জানবো। যে তাহলে ব্লাড সাপ্লাই, প্রথমে আসো যে নার্ভ সাপ্লাই। তা নার্ভ সাপ্লাই কেমন নার্ভ সাপ্লাই আসবে? দুই ধরনের নার্ভ সাপ্লাই আসতে পারে। আপাতত এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে যে কি কি নার্ভ দিচ্ছে, আস্তে আস্তে তোমাদের এগুলো কোঅর্ডিনেশন হয়ে যাবে। তাহলে কি কি নার্ভ সাপ্লাই দিচ্ছে? তাহলে নার্ভ দুই ধরনের হবে, একটা হচ্ছে মোটর নার্ভ সাপ্লাই আর একটা হচ্ছে সেন্সরি নার্ভ সাপ্লাই। তাহলে একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে সেন্সরি। তাহলে মোটর যে নার্ভ সাপ্লাই, যে মোটর নার্ভ সাপ্লাই আমরা দেখেছি হচ্ছে এই নার্ভটা একটা মোটর সাপ্লাই দেয়, তাই না? এই নার্ভটা হলো কি টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, তাই না? এই যেটাকে আমরা সিলেক্ট করেছি, যেটা আমি সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছো? টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। জি স্যার। হ্যাঁ, আর এই আর একটা সিলেক্ট করেছি, এটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের এটা টেম্পোরাল ব্রাঞ্চ, আর এটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ। আগেই তো বলেছি যে এই দুটো ব্রাঞ্চটাই হচ্ছে আমাদের অক্সিপিটো ফ্রন্টালিস যে মাসেল, এই অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলকে সাপ্লাই দিয়ে থাকে। এবার আসো যে আমাদের নেক্সট আসতেছে হচ্ছে যে সেন্সরি সাপ্লাই। তাহলে সেন্সরি যে সাপ্লাই, সেই সেন্সরি সাপ্লাই আমরা দেখতেছি হচ্ছে সামনের দিকে, মানে কানের আমাদের অরিকেলের সামনের দিকে থাকতেছে হচ্ছে 4টে নার্ভ, আর অরিকেলের পিছন দিকে থাকতেছে 4টে নার্ভ। এই 4 4 8টা নার্ভ, ওয়ান ইজ সাইডে, প্রতি সাইডে 8টা নার্ভ। এই 8টা নার্ভই হচ্ছে সাপ্লাই দেয়। স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, এবার শুনছো? জি স্যার এবার। তাহলে এই যে দেখো যে স্কাল্পের নার্ভ সাপ্লাই, স্কাল্পের নার্ভ সাপ্লাই হচ্ছে অরিকেলের সামনের দিকে 4টে সেন্সরি নার্ভ থাকে, অরিকেলের পিছন দিকে 4টে সেন্সরি নার্ভ থাকে। অরিকেলের সামনের দিকে যে 4টে সেন্সরি নার্ভ, এই 4টে সেন্সরি নার্ভ হলো কোনো না কোনো ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। আর এই পিছন দিকের গুলো হচ্ছে যে সার্ভাইকাল, সেকেন্ড এন্ড থার্ড সার্ভাইকাল যে নার্ভ আছে, এই নার্ভের ডরসাল অর ভেন্ট্রাল রেমাসের ব্রাঞ্চ।
তা আমার আপাতত হলো আমাদের নামগুলো মনে রাখতে হবে, নার্ভ এগুলো একেবারে মিডিয়াল টু ল্যাটারাল যদি বলি তাহলে একেবারে সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, সুপ্রাট্রক্লিয়ার নার্ভ is a branch of frontal branch of the Trigeminal nerve. ophthalmic nerve, Ophthalmic Trigeminal division of trigeminal. ট্রাইজেমিনাল নার্ভের অপথেলমিক ডিভিশনের ফ্রন্টাল যে ব্রাঞ্চ আছে সেই ফ্রন্টাল ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ হচ্ছে কি সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, Supratrochlear. আর সুপ্রাট্রক্লিয়ার নার্ভ। তারপরে থাকতেছে সুপ্রা অরবিটাল নার্ভ, সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রা অরবিটাল একই সোর্স, তাই না? এইবার আসতেছে হচ্ছে জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ, জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ। আমরা জাইগোমেটিক বোনের তো তিনটে ছোট ছোট ছিদ্র দেখেছিলে, যে জাইগোমেটিকো টেম্পোরাল ফোরামেন, জাইগোমেটিকো ফেসিয়াল ফোরামেন, জাইগোমেটিকো Yes, sir. অরবিটাল ফোরামেন, এরকম Orbital foramen. ফোরামেন দেখেছিলে, তাই না? জাইগোমেটিকো ফেসিয়াল মানে হচ্ছে যেটা ফেসিয়াল সারফেস, যেটা হচ্ছে মেলার এমিনেন্স, যেটা এই যে আমরা ইনফেরিয়র টু দা অরবিট, এইখানে যেটা আমরা দেখতেছি, এইখানে এই বোনসটা এই দিকে থাকে হচ্ছে জাইগোমেটিকো ফেসিয়াল ফোরামেন। আর টেম্পোরাল ফোরামেন হচ্ছে ওই ইনফ্রাটেম্পোরাল যে সারফেস বা পোস্টিরিয়র সারফেস ছিল জাইগোমেটিকো টেম্পোরাল ফোরামেন। তাহলে এইটা হচ্ছে ব্রাঞ্চ অফ কি জাইগোমেটিক নার্ভ। এগেইন জাইগোমেটিক ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। তারপর হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এই সামনের দিকে আমরা তাহলে কি চারটে নার্ভ পেলাম, হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, জাইগোমেটিকো টেম্পোরাল আর অরিকুলো টেম্পোরাল। এই চারটে নার্ভ হচ্ছে সামনের দিকে সাপ্লাই দিচ্ছে, আর পিছন দিকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ। গ্রেট অরিকুলার নার্ভ স্যার শোনা যাচ্ছে না। স্যার বেরিয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছ? না, হঠাৎ করে দেখি ওয়াইফাই মানে নেটওয়ার্ক কানেকশন নষ্ট হয়ে গেল। ওয়াইফাই ঠিক আছে, নেটওয়ার্ক তোমাদের থেকে আমি ডিটাচড হয়ে গেছিলাম, তাই না? তাহলে কি কেমন ডিস্টার্ব করতেছে? তাহলে এই সামনের দিকে এই বরাবর যে ভ্যাসেল গুলো দেখতে পাচ্ছি, এই ভ্যাসেল গুলো হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার ভ্যাসেলস। এই সুপ্রাট্রক্লিয়ার ভ্যাসেলস এর সঙ্গে একটা নার্ভ থাকে, সুপ্রাট্রক্লিয়ার নার্ভ। এটা হচ্ছে সুপ্রা অরবিটাল ভ্যাসেল। এটা ভ্যাসেলের সাথে নার্ভটা তৈরি করিনি কেন জানি না। এটা সুপ্রা অরবিটাল ভ্যাসেল। এই সুপ্রা অরবিটাল ভ্যাসেলস এর সঙ্গে একটা নার্ভ থাকে, যেটাকে বলা হয়েছে কি বলো? সুপ্রাঅরবিটাল নার্ভ। সুপ্রা অরবিটাল নার্ভ। এইখানে এই যে যে নার্ভটা, এই নার্ভটাকে সম্ভবত বলবে হচ্ছে এই যে জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ। জাইগোমেটিকো টেম্পোরাল দেখতে পাচ্ছ? এটা Temporal nerve. জি স্যার। সিলেক্ট করেছি আমি, জাইগোমেটিকো টেম্পোরাল। আর এইখানে একটা নার্ভ থাকবে, যে নার্ভটাকে আমরা বলবো হচ্ছে অরিকুলো টেম্পোরাল। এই যে দেখছো যে অরিকুলো টেম্পোরাল। এবার সেশন শেষ হয়ে গেলে নতুন করে আবার জয়েন করো। তাহলে এটা এই চারটে নার্ভ অরিকেলের সামনে দিয়ে আমাদের একে সাপ্লাই দিচ্ছে, এই চারটে নার্ভ। আর পিছন দিক থেকে আর চারটে নার্ভ,
চারটে নার্ভ, সেই চারটে নার্ভ হলে এখানে ওইরকম ভাবে দেখানো যাবে না। তাহলে একটা হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ, গ্রেট অরিকুলার নার্ভ সেটা হচ্ছে এই অরিকেলের আশেপাশেই সাপ্লাই দেয়, যেহেতু অরিকেলের অল্প একটু উপরে স্কালকে সাপ্লাই দেয় গ্রেট অরিকুলার নার্ভ। গ্রেট অরিকুলার নার্ভের পরে থাকতে হচ্ছে লেসার অক্সিপিটাল নার্ভ, লেসার অক্সিপিটাল নার্ভ, বুঝছো? লেসার অক্সিপিটাল নার্ভ, occipital না এই যে লেসার অক্সিপিটাল নার্ভ যেটাকে আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে লেসার অক্সিপিটাল নার্ভ। এই লেসার অক্সিপিটাল নার্ভ হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন অফ দা সেকেন্ড সার্ভাইকাল নার্ভ থেকে তৈরি হয়। আর তার পিছনে থাকে হচ্ছে গ্রেটার অক্সিপিটাল নার্ভ। এই গ্রেটার অক্সিপিটাল নার্ভ হচ্ছে থিকেস্ট সেন্সরি নার্ভ অফ দা বডি, এবং এইটা হচ্ছে ডরসাল ডিভিশন অফ দা সেকেন্ড cervical nerve সার্ভাইকাল নার্ভ থেকে তৈরি হয়। আর একেবারে পিছন দিকে থাকে হচ্ছে থার্ড অক্সিপিটাল নার্ভ। থার্ড অক্সিপিটাল নার্ভ, এই থার্ড অক্সিপিটাল যে নার্ভ, এই থার্ড অক্সিপিটাল নার্ভটা হচ্ছে dorsal Third- ramus of the third cervical nerve সার্ভাইকাল নার্ভ থেকে যে র্যামাইটা এখানে আসে তাকে থার্ড অক্সিপিটাল নার্ভ বলে। এখানে একটা জিনিস কিন্তু তোমরা খেয়াল করো নাই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ক্রেনিয়াল নার্ভ এই সামনের দিকটাকে সাপ্লাই দিচ্ছে, তার মানে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ সামনের দিকটাকে সাপ্লাই দিচ্ছে, আর পিছন দিকটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে বিভিন্ন, বলো, occipital সার্ভাইকাল Cervical nerve. সার্ভাইকাল নার্ভ গুলো। সার্ভাইকাল স্পাইনাল নার্ভ যেহেতু সাপ্লাই দিচ্ছে, তাহলে অবশ্যই সেইটা শুরু হওয়া উচিত ছিল কত নম্বর দিয়ে? ক্রেনিয়াল নার্ভের পরেই যদি সার্ভাইকাল শুরু হয় তো কত নম্বর দিয়ে শুরু হবে? সার্ভাইকাল 1, তাই না? সার্ভাইকাল 1 দিয়ে শুরু হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু ঘটনাটা কিন্তু আমাদের মাথা সাপ্লাই দেওয়া হয়ে যাচ্ছে, মানে অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট আর পোস্টেরিয়র অ্যাসপেক্ট দুটোকে সাপ্লাই দেওয়া হয়ে যাচ্ছে। মানে ভার্টেক্স, যে ভার্টেক্স এইখানে যদি ভার্টেক্স হয়, ভার্টেক্স এর সামনের অংশকে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, আর ভার্টেক্স এর পিছন দিকে সাপ্লাই দেয় হচ্ছে সার্ভাইকাল র্যামাস, তাই না? সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। কিন্তু এখানে তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, এই ফার্স্ট সার্ভাইকাল নার্ভটা কিন্তু এখানে জয়েন করেনি। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট সার্ভাইকাল নার্ভের দেয়ার ইজ নো কিউটেনিয়াস ইনারভেশন। কথা কি বুঝছো? তাহলে একটা কথা Yes, আমরা sir. মনে রাখবো এখানে যে ফার্স্ট সার্ভাইকাল, আমরা তো কি কিউটেনিয়াস ইনারভেশনই পড়তেছি, তাই না? স্কাল্পের ইনারভেশন মানে হচ্ছে স্কিনের ইনারভেশনটা, স্কিনের ইনারভেশন কারেক্টিভ টিস্যুকে সাপ্লাই দেয়, কিন্তু ফার্স্ট সার্ভাইকাল নার্ভটা কোনো স্কিনকে সাপ্লাই দেয় দেয় না। না। এবার আসো আমাদের যে ব্লাড সাপ্লাই, তাই না? ব্লাড সাপ্লাই এর ব্যাপারে হচ্ছে কি, ব্লাড সাপ্লাই হচ্ছে সামনের দিকে, মানে ওয়ান ইজ সাইডে 5 ব্রাঞ্চ, বুঝছো? 1 ইজ 5 আর্টারি, মানে এক এক পাশে আমাদের 5টা আর্টারি সাপ্লাই দেবে। 5টা আর্টারি মোটামুটি হচ্ছে ভেইনের 5টা আর্টারি, তার 3টে আর্টারি হচ্ছে অরিকেলের সামনে থাকবে, আর 3টে আর্টারি থাকবে হচ্ছে, আর 2টো আর্টারি থাকবে অরিকেলের পিছনে। পিছনে হ্যাঁ, তা অরিকেলের সামনে দুটো আমরা এই যে বলে ফেলছি, একটা হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার, তাই না? সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, সুপ্রাঅরবিটাল আর্টারি, সুপ্রাঅরবিটাল আর্টারি। These are the branch of the ophthalmic division of the trigeminal nerve কি বললাম আর তোমরা কি বললে? Carotid artery. ophthalmic branch of the carotid artery, internal carotid artery. তাহলে এই যে সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রাঅরবিটাল আর্টারি গুলো তো অরবিট থেকে বের হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছ যে অরবিট থেকে আসতেছে, তাই না? অরবিট থেকে আসতেছে না? অরবিট থেকে যেহেতু আসতেছে, এই জন্য এরা অরবিটের ভিতরে, অরবিটকে সাপ্লাই দেয়, এর ভিতরে সাপ্লাই দেয় হচ্ছে অপথেলমিক আর্টারি, ইজ এ ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, বুঝছো? আর নেক্সট যে ব্রাঞ্চ আপনাদের সাপ্লাই দিচ্ছে এই সেইটা হচ্ছে এই আর্টারিটা। দিস ইজ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। জাস্ট আমাদের যে ট্রাগাস, এখানে কানের যে ট্রাগাস থাকে, বুঝছো? এই ট্রাগাস সামনের দিকে বাড়তি যে অংশটা থাকতেছে আমাদের অরিকেলে, সেটিকে বলতে হবে ট্রাগাস। এই ট্রাগাসের জাস্ট সামনে দিয়ে রান করে, বা রুট অফ দা জাইগোমা, এই রুট অফ দা জাইগোমা এর আশেপাশেই থাকতেছে হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি।
তাহলে এই তিনটে আর্টারি, সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, সুপারফিশিয়াল সুপ্রাঅরবিটাল আর্টারি আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই আর্টারি গুলো হচ্ছে আমাদের অরিকেলের সামনে এই তিনটে আর্টারি, আর অরিকেলের পিছনে এই যে এটা হলো পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, আর এইটা হচ্ছে অক্সিপিটাল আর্টারি। স্যার টেম্পোরাল আর্টারি কি প্যালপিটেট করে? বুঝলাম না বাবা, আবার বল। স্যার টেম্পোরাল আর্টারিটা কি ওটা স্যার প্যালপিটেট করে স্যার? পালসেশন পাওয়া যায় কিনা তাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে ওইখানে তোমার হাত দিলে এই টেম্পোরাল রিজনে, এই অরিকেলের সামনে দিয়ে হাত দাও, হাত দিলে এখানে পাওয়া যাবে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ওইখানে ই করে, মানে ওর পালসেশন আমরা জি, পাইতে স্যার। পারি, পাওয়া যায়, ইজিলি পাওয়া যাবে। তাহলে এই চারটে, এই যে তাহলে পাঁচটা আর্টারি, এই পাঁচটা আর্টারির প্রথম দুটো আর্টারি আমরা দেখলাম হচ্ছে কার ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড, মানে অপথ্যালমিক আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আর এই পিছনের যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, পোস্টেরিয়র অরিকুলার আর্টারি এন্ড অক্সিপিটাল আর্টারি, এই তিনটে ব্রাঞ্চ হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ান ইজ সাইডে যে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে ব্রাঞ্চ গুলো আছে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এই ব্রাঞ্চ গুলো কিন্তু একে অপরের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে। ইভেন যে এই অপোজিট সাইডের যে আর্টারি তার সঙ্গেও হচ্ছে অ্যানাস্টোমোসিস করে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যেহেতু এ পাশে পাঁচটা আর্টারি, ও পাশে পাঁচটা আর্টারি, 10টা আর্টারি এই স্কালকে সাপ্লাই দিচ্ছে, এবং একের মানে সাইড টু সাইড এবং ইস সাইডে এদের অ্যানাস্টোমোসিস আছে। তাহলে আমাদের ইটা হচ্ছে হাইলি ভাস্কুলার একটা লেয়ার হচ্ছে আমাদের কি স্কাল্প। তাহলে স্কাল্প হচ্ছে একটা হাইলি ভাস্কুলার একটা লেয়ার, এবং এইখানে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল আর্টারির অ্যানাস্টোমোসিস আছে। এই কারণে কোনো কারণে যদি একটা অবস্ট্রাকশন হয় তাহলে কোল্যাটারাল সার্কুলেশন কিন্তু ডেভেলপ করতে পারে। কথা বুঝছো? স্যার কোল্যাটারাল সার্কুলেশন বলতে একটু কোল্যাটারাল সার্কুলেশন মানে কি? অ্যানাস্টোমোসিস আছে, অ্যানাস্টোমোসিস ধরো যে অ্যানাস্টোমোসিস থাকলো, তাহলে অ্যানাস্টোমোসিস যদি থাকে এরকম, ধরো এরকম অ্যানাস্টোমোসিস, যে এইটা হচ্ছে এটা হলো সুপ্রাটক্লিয়ার আর্টারি, সুপ্রাঅরবিটাল আর্টারি, এর সঙ্গে এই অক্সিপিটাল আর্টারি বা এই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এর কি এর হলো অ্যানাস্টোমোসিস আছে, তা কোনো কারণে যদি এর ভিতরে ধরো কোনো কারণে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অবস্ট্রাক্ট হয়ে গেল, জি স্যার, তাহলে এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এই ব্রাঞ্চ গুলো, এই একটা দুটো তিনটে, এই তিনটেই তো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ গুলোর ব্লাড তখন এইখান দিয়ে যে ওই ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে সাপ্লাই দেবে। অবস্ট্রাকশনের যেটা ডিস্টাল পার্ট, ওই অবস্ট্রাকশনের ডিস্টাল পার্টটাকে সে কিন্তু এই আর্টারি তখন উল্টা দিকে ব্লাড যে সাপ্লাই দিতে পারে, এইটাকেই বলা হয় কোল্যাটারাল সার্কুলেশন। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এরকম কোল্যাটারাল সার্কুলেশন কিন্তু ডেভেলপ করতে পারে, বুঝছো? এছাড়া এই যে একটা চিহ্ন দিয়ে যে একটু রঙিন করা হয়েছে, এটা কি? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, চারপাশ দিয়ে এরকম করে একটা পেডিকেল, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিকে একটা পেডিকেল ধরে, একটা পেডিকেল মানে কি? কই বলিস না কথা? বর্ধিত অংশ। পেডিকেল মানে ধরো বোটার মতন, ধরো একটা ফুলের ওই বোটা যেটা, জি স্যার, সেটাকে পেডিকেল, বোটা। জি স্যার, পেডিকেল, বুঝছো? পেডিকেল বলে। ওই পেডিকেল ধরে এই চারপাশ দিয়ে কেটে কিন্তু একটা ফ্লাপ, এইখানে একটা সফট টিস্যু ফ্লাপ তৈরি করা যায়। এই সফট টিস্যু ফ্লাপ এই নিচের দিকে কানেক্টেড রেখে উপর দিকে এদিক ওদিক সরায়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পূরণ করে দিতে পারি, বা এইখান থেকে এই ফ্ল্যাপটাকে সরায়ে আমরা যদি নেকেও যদি ইনজুরি হয় তাহলে নেকের ওইখানে কিন্তু এই অংশটাকে যে গ্রাফট করে দিতে পারবো। এই নিচের দিকে, এই নিচেই যেখানে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আছে ওইদিকে একটা যদি এক্সপ্লানেশন আসে, যে এক্সপ্লানেশন কি আসবে, যে তোমার
স্কাল্প উন্ড ব্লিড প্রফিউজলি বাট হিল কুইকলি। বুঝছো? তাহলে ব্লিড প্রফিউজলি, প্রফিউজ ব্লিডিং কেন হবে? আর স্যার ব্লাড ভেসেলস থাকে, তাহলে সাবকিউটেনিয়াস টিস্যু। তাহলে গুড, ওরকমই বলতেই হবে, কিন্তু আর একটু ভালো করে স্কাল্প উন্ড ব্লিড প্রফিউজলি, মানে যদি কোনো উন্ড তৈরি হয় ওখানে যদি কেটে যায়, ইউজুয়ালি স্কাল্পে যে ইনজুরি হয় সেই ইনজুরি তো যে বললাম লেসারেটেড ইনজুরি, ইনসাইজ ইনজুরি তো বেশি হয় না, কিছুতে বাড়ি দিলে এই বরাবর একেবারে স্কাল্প ফেটে যাবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাসারেটেড ইনজুরি। ল্যাসারেটেড ইনজুরি হয়ে তাহলে মানে হিউজ প্রফিউজ ব্লিডিং হবে। তাহলে প্রফিউজ ব্লিডিং হবে কারণ কি বলো তো একজন, যে প্রফিউজ ব্লিডিং? হাই ভাস্কুলার হাইলি ভাস্কুলার, স্কাল্প টিস্যু ইজ হাইলি ভাস্কুলার, এই একটা বললে। তারপরে বলে দিলে যে ওয়ান ইজ সাইডে এটাকে 5টা আটারিয়েকে সাপ্লাই দেয়। প্রশ্ন মার্ক অনুসারে লিখতে হবে, যদি মার্ক বেশি থাকে তাহলে 5টা আটারির নাম লিখে দিবা, আর যদি দেখো যে না 2 মার্কের উত্তর দিচ্ছ তখন তো তুমি বললা যে ওয়ান ইজ সাইডে 5 দুগুণে 10টা আটারি আমাদের স্কাল্পকে সাপ্লাই দেয়, এই জন্য এটা হাইলি ভাস্কুলার। আর একটা কি কারণ প্রফিউজ ব্লিডিং এর? আর একটা কারণ বলো, কেউ কারোর মাথায় আসতেছে? চিন্তা করে বলো। অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস আছে, সবকিছু তো হাইলি ভাস্কুলার, ওইগুলো সবকিছু তো হাইলি ভাস্কুলার। পালস নেটওয়ার্কের সাথে ব্লাড ভেসেল গুলা। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বলতে হবে। স্যার তাহলে হচ্ছে the wall of the vessels are tightly adherent with the surrounding connective tissue, তাই না? এই জন্য the vessels cannot retract immediately, মানে সঙ্গে সঙ্গেই হচ্ছে রিট্রাক্ট করতে পারে না, রিট্রাক্ট মুখ বন্ধ করা যায় না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একাই মুখ, ব্লাড ভেসেল কিন্তু একাই মুখটা বন্ধ হয়ে যায়, কিন্তু এই স্কাল্পের ক্ষেত্রে একাই মুখটা বন্ধ হতে পারে না। ওই যে ডিউ টু ফার্ম adhesion with the surrounding connective tissue, এই বলে ফেললে তাহলে হলো আমাদের এই দুটো কারণে মানে প্রফিউজ ব্লিডিং হয়। আর হিল কুইকলি কেন? হাইলি ভাস্কুলার এর জন্য। ওই এগেইন কথা, যেখানে ভাস্কুলারিটি যত বেশি থাকবে সেইখানে নিউট্রিশন এবং অ্যাসোসিয়েটেড যেসব কম্পোনেন্ট সেগুলো বেশি যাবে, আর বেশি গেলে সেখানে কি হবে? কুইক হিলিং হবে। আর একটা কথা তো তোমাদের বলেছি যে ওই ফ্লাপের কথা, যে কোনো একটা পেডিকেল, যে কোনো একটা আটারিকে পেডিকেল ধরে, এই আটারি নিচের দিকে কাটা যাবে না, উপর দিকে 4 দিক থেকে হচ্ছে আমরা কেটে নিয়ে আসে সেটা হচ্ছে একটা স্কিনের ফ্লাপ তৈরি করতে পারি। আর সেই ফ্লাপ, সেই স্কাল ফ্লাপটাকে যে কোনো জায়গায় মানে মুভ করে, নিচের দিকে না কেটে, পেডিকেলকে না কেটে মুভ করে যে কোনো জায়গায় আমরা হচ্ছে কি করতে পারি? গ্রাফট করে দিতে পারি। প্রয়োজন অনুসারে, প্রয়োজন না থাকলে তো আমরা গ্রাফট করবো না। আর একটা কথা তো তোমাদের কেরিনিওটমির কথা বলেছি, সেটা হচ্ছে কেরিনিওটমির ক্ষেত্রে উপর দিক থেকে কাটা হয়, উপর দিক থেকে কেটে নিচের দিকে ফ্লাপটা নামায় নিয়ে আসা হয়। আর এই কোনো কারণে যদি দেখা যায় যে হিউজ ব্লিডিং হচ্ছে, হিউজ ইনজুরি হয়েছে, এইখানে ওই যে বললাম যে বাঘে তুলে নিয়ে চলে গেছে, হ্যাঁ এখানে থাবা মেরে উঠে নিয়ে চলে গেল, তাহলে তো প্রফিউজ ব্লিডিং হবে, তাই না? আর এই প্রফিউজ ব্লিডিং কে থামানোর জন্য তখন আমরা এই কানের উপর দিয়ে, এই আইব্রোর উপর দিয়ে, 4 পাশ দিয়ে যদি একটা দিয়ে ব্যান্ডেজ দিয়ে টাইট করে বেঁধে দিই, তাহলে কিন্তু এই ব্লিডিংটা ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাবে। আমাদের তো অবশ্যই মনে রাখতে হবে যে ব্লিডিং বন্ধ করতে হবে হলো মানুষ এই পুরো লোকটাকে বাঁচানোর জন্য, তাই না? যে ব্লিডিং হয়ে শক হয়ে সে যাতে মারা না যায়। কিন্তু এমন ভাবে আবার খেয়াল করতে হবে যে ব্লিডিং যে পরিমাণ অল্প, কিন্তু তুমি যদি এই 4 পাশ দিয়ে বেঁধে রাখো তাহলে কিন্তু এই স্কাল্পের যে অংশটুকু উপরে থাকবে সে অংশটুকু কি হবে? নেক্রোসিস হয়ে যাবে। সেটাও কিন্তু আমাদের, সেটা অংশটা নেক্রোসিস হয়ে যেতে পারে, সেদিকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এসে যে ভেনাস ড্রেনেজ অফ দ্য স্কাল্পের ভেনাস ড্রেনেজ আর ফেসের ভেনাস ড্রেনেজ মোটামুটি একসাথে পড়ানো হয়। তারপরে ওই স্কাল্পের ভেনাস ড্রেনেজ হচ্ছে এই যে করসপন্ডিং যে ভেইন,
যে আর্টারির সঙ্গে যে করেসপন্ডিং ভেইন আছে এই করেসপন্ডিং ভেইন গুলোই হচ্ছে কি করবে, করেসপন্ডিং ভেইন গুলোই হচ্ছে ড্রেন করবে। তো করেসপন্ডিং ভেইনের ক্ষেত্রে আমরা সামনের দিকে দেখেছি কি, সামনে যে সুপ্রাট্রক্লিয়ার ভেইন supraorbital. আর সুপ্রাঅরবিটাল ভেইন। এই সুপ্রাট্রক্লিয়ার ভেইন এদিকে থাকতেছে, এদিকে সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন, আর এদিকে থাকতেছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন। এটা হচ্ছে এই ভেইনটা হচ্ছে Superficial সুপারফিশিয়াল temporal টেম্পোরাল vein. ভেইন। তারপরে এইখানে থাকবে হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ভেইন, পোস্টেরিয়র অরিকুলার ভেইন, Auricular vein. আর এই দিকে থাকতেছে হচ্ছে অক্সিপিটাল Occipital. অক্সিপিটাল যে ভেইন। কথা কি বুঝাইতে পারছি তোমাদের? জি sir. স্যার। এই 5টা ভেইনে কিন্তু ভেনাস ড্রেনেজ করবে, কিন্তু ভেনাস ড্রেনেজের মোডটা একটু আলাদা, তা মোডটা একটু আলাদা কেমন? যেমন মোডটা হচ্ছে কি, এই যে সুপ্রাট্রক্লিয়ার ভেইন এখানে যেটা থাকতেছে সুপ্রাট্রক্লিয়ার ভেইন আর সুপ্রাঅরবিটাল ভেইন, এই দুইজনে এই ইনার ক্যান্থাস, এই ইনার মানে এই যে অরবিটের হচ্ছে মেডিয়াল যে এজ মানে ক্যান্থাস, এই ইনার ক্যান্থাসে এসে এই সুপ্রাট্রক্লিয়ার এবং অরবিটাল ভেইন এই দুইজন মিলে, এরা কিন্তু ভিতরে ঢুকে যায় না। আমরা অপথেলমিক আর্টারি দেখলাম ভিতর থেকে বাইরে আসছে, সে অনুসারে এদের হচ্ছে এই বাইরে থেকে ভিতরে ঢুকে যাওয়ার কথা ছিল, তাই না? জি স্যার। কিন্তু ভিতরে ঢুকে যায় না, ভিতরে ঢুকে না যে এরা দুইজনে বাইরে চলে আসে, বাইরে এসে দুইজনে এসে এইখানে অ্যাঙ্গুলার ভেইন তৈরি করে, মেডিয়াল অ্যাঙ্গেল অফ দা আই, এই মেডিয়াল অ্যাঙ্গেলে এসে অ্যাঙ্গুলার ভেইন তৈরি করে। এই অ্যাঙ্গুলার ভেইন তারপরে নিচের দিকে রান করে অ্যাজ ফেসিয়াল ভেইন। এই যে ভেইনটা দেখতেছি, এই ভেইনটা হচ্ছে ফেসিয়াল ভেইন। এই ফেসিয়াল ভেইনটা হচ্ছে রান করে, নিচের দিকে রান করলো। দেখো এরপরে এই পিছন দিকে আমরা দেখতেছি এটা কি, যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন। এই সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন স্কাল্পকে ড্রেন করে এসে এই পোস্টেরিয়র অরিকুলার ভেইন এর দুইজন ইউনাইট করে, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন আর পোস্টেরিয়র অরিকুলার ভেইন এই দুইজন ইউনাইট করে একটা ভেইন তৈরি হলো। এই ভেইনটা দেখছো, এটা মানে দুটো ইউনাইট করে একটা ভেইন তৈরি হলো। এই ভেইনটার নাম হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইন। যেহেতু মেন্ডিবুলের পিছনে আছে, এই জন্য এই ভেইনটার নাম হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইন। এই রেট্রোমেন্ডিবুলার ভেইন এই দুটো ডিভিশন তৈরি হয়ে যায়। এই দিকে দেখো একটা ডিভিশন, এই স্যার দেখা যাচ্ছে না, এখানে গুজামিল হয়ে গেছে, ভুল হয়ে গেছে অনেক কিছু, এরা একটু ভিন্নভাবে তৈরি করছে। এই জন্য এইখানে দেখো এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এই সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন এই ভিতর থেকে আর একটা ভেইন আসার কথা। এই ভেইনটা কি দেখতে পাচ্ছ নাকি তোমরা? জি স্যার, ভিতর থেকে যেটাকে আমরা সিলেক্ট করলাম, এইটা হচ্ছে ম্যাক্সিলারি ভেইন, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, আর এইটা হচ্ছে ম্যাক্সিলারি ভেইন, ওই ভিতর থেকে আসলো। এই দুটো মিলে একটা ভেইন তৈরি হয় যেটাকে বলা হয় রেট্রোমেন্ডিবুলার ভেইন। রেট্রোমেন্ডিবুলার এই যে এই পার্টটাকে আমরা হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইন। এই রেট্রোমেন্ডিবুলার ভেইন এই দুটো ডিভিশনে, এই রেট্রোমেন্ডিবুলার ভেইন দুটো ডিভিশন তৈরি হয়ে যায়। এই যে একটা ডিভিশন চলে গেল, এই যে এইটুকু সিলেক্ট করেছি দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ রেট্রোমেন্ডিবুলার ভেইন, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রোমেন্ডিবুলার ভেইন। এই পোস্ট অ্যান্টেরিয়র ডিভিশন হলো এই যে ফেসিয়াল ভেইন, এই ফেসিয়াল ভেইনের সঙ্গে জয়েন করে তৈরি হয়ে যায় কমন ফেসিয়াল ভেইন। এই যে ফেসিয়াল ভেইন, এই ফেসিয়াল ভেইনের সঙ্গে এই কমিউনিকেট করে দুইজন ইউনাইট হয়ে এইটা তৈরি হয়ে গেল কমন ফেসিয়াল ভেইন। কথা বুঝছো? আর এই পোস্টেরিয়র ডিভিশন যেটা, এই পোস্টেরিয়র ডিভিশন এই অরিকুলার ভেইন, এই পোস্টেরিয়র অরিকুলার ভেইন এরা আগেই জয়েন করে ফেলছে এদিকে। এই পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সঙ্গে এই পোস্টেরিয়র ডিভিশন মিলে তৈরি করে হচ্ছে এই এক্সটার্নাল জুগুলার ভেইন।
external jugular vein. Yes, sir. কথা কি বুঝাইতে পারছি তোমাদের? Yes, sir. Yes, sir. এটা ভেনাস ডেনেস অফ দা হেড এন্ড ফেস, বুঝছো, স্কাল্প এন্ড ফেস। তাহলে এইখানে দুটো মিলে তৈরি হচ্ছে অ্যাঙ্গুলার ভেইন। অ্যাঙ্গুলার ভেইন নিচের দিকে কন্টিনিউ করতেছে অ্যাজ ফেশিয়াল ভেইন, ফেশিয়াল ভেইন। আর এদিকে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, আর ভিতর দিকে ম্যাক্সিলারি ভেইন। এই দুটো মিলে তৈরি হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইন, রেট্রোমেন্ডিবুলার ভেইন। এই রেট্রোমেন্ডিবুলার ভেইন এখানে এসে দুটো ডিভিশন তৈরি হচ্ছে, অ্যান্টিরিয়র ডিভিশন, পোস্টিরিয়র ডিভিশন। এই অ্যান্টিরিয়র ডিভিশন ফেশিয়াল ভেইনের সঙ্গে মিলে কমন ফেশিয়াল ভেইন নাম ধারণ করে সে যে ইন্টারনাল জুগুলার ভেইনে ওপেন করতেছে, ইন্টারনাল জুগুলার ভেইনে যে ওপেন করতেছে। আর এই পোস্টিরিয়র ডিভিশন এবং পোস্টিরিয়র অরিকুলার ভেইন, এই দুটো মিলে তৈরি হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন, এক্সটার্নাল জুগুলার ভেইন। মানে রেট্রোমেন্ডিবুলার এর পোস্টিরিয়র ডিভিশন এবং পোস্টিরিয়র অরিকুলার, এই দুটো মিলে তৈরি হলো এক্সটার্নাল জুগুলার জুগুলার ভেইন। এক্সটার্নাল জুগুলার ভেইন যে সাবক্লেভিয়ান, এই যে নিচের দিকে এসে সাবক্লেভিয়ান ভেইন এসে ওপেন ড্রেন করবে। ওপেন করতেছে, মানে ড্রেন করতেছে। আর যে অক্সিপিটাল ভেইন, এই অক্সিপিটাল ভেইনটা এরা ওইদিকে নিয়ে গেছে। আসলে অক্সিপিটাল ভেইনটা হচ্ছে এই সাবঅক্সিপিটাল যে ভেনাস প্লেক্সাস, এই সাবঅক্সিপিটাল ভেনাস প্লেক্সাস এখানে থাকে। এই যে সাবঅক্সিপিটাল ট্রায়াঙ্গেল আমরা যেসব পড়বো পরবর্তীতে, সেই সাবঅক্সিপিটাল ট্রায়াঙ্গেলের এইখানে থাকে সাবঅক্সিপিটাল ভেনাস প্লেক্সাস। এই সাবঅক্সিপিটাল ভেনাস প্লেক্সাসের সঙ্গে এসে আসে ড্রেন করে এই সাবঅক্সিপিটাল ভেনাস প্লেক্সাসে। ওকে, এমিসারি ভেইন আর তো নেই দেখতে। তোমরা কি আসো আমার সঙ্গে? Yes, sir. আমরা আছি স্যার। আমার ইসে মানে ডিস্টার্ব হচ্ছে, আবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মনে হয় নাকি? না, জি স্যার। তাহলে ওই ছবিটা দেখে ভেনাস ড্রেনেজটা তো বুঝতে পারছো, তাই না? এবার জি, আসো স্যার। যে লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজ এই যে এইটা হলো প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডের সুপারফিশিয়ালি কিছু পিরিঅরিকুলার লিম্ফ নোড থাকে, বুঝছো? আর এই অরিকেলের পিছনে এই রিজনে পোস্ট অরিকুলার, এবং এইখানে থাকে অক্সিপিটাল লিম্ফ নোড। এই পোস্ট অরিকুলার এবং অক্সিপিটাল লিম্ফ নোডে মানে ভল্টের পিছন দিকের পার্টটা পোস্ট অরিকুলার এবং অক্সিপিটাল লিম্ফ নোডে এসে ড্রেন করে। আর সামনের দিকে যে স্কাল্পের সামনের দিকে যে পার্টটা বলেছি, এই যে ফোরহেডের এই রিজনটা বাদে, আর সামনের দিকের পার্টটা হচ্ছে পিরিঅরিকুলার লিম্ফ নোড বা সুপারফিশিয়াল প্যারোটিড লিম্ফ নোডে এসে ড্রেন করে। আর আমরা যে এই সামনের দিকের পার্টটা বলতেছি, এই সামনের দিকের পার্টটা হচ্ছে সাবমেন্ডিবুলার। এই সাবমেন্ডিবুলার রিজনের সাবমেন্ডিবুলার লিম্ফ নোড থাকবে। এই মানে এইখানের মিডিলের কিছুটা হচ্ছে সাবমেন্টাল, এখানে সাবমেন্টাল লিম্ফ নোডে, ফেসের সাবমেন্টাল লিম্ফ নোডে এসে ড্রেন করে। আর এই পুরো মেইন ফেসের এই পার্টটা হচ্ছে সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে এসে ড্রেন করে। তার জন্য স্কাল্পের এই ফোরহেড যেহেতু এ পার্ট অফ স্কাল and a part of ফেস এবং স্কাল্প দুটোরই ভিতরে হচ্ছে ইনক্লুডেড থাকে ফোরহেড। কথা কি বুঝছো? জি স্যার। ফোরহেড কিন্তু স্কাল্পের পার্ট তা না, এটা কিন্তু আমাদের ফেসেরও পার্ট।
তাই ফেসের সঙ্গে যে হচ্ছে সাব মেন্ডিবুলার লিম্ফ নোডে ড্রেন করতেছে হচ্ছে লিম্ফেটিক। এবার আসো আমাদের যে টেম্পল, টেম্পল সম্বন্ধে একটু ধারণা নিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আইটেম 1 মোটামুটি শেষ, যদিও আইটেম 1 এর আমাদের এইখানে কিন্তু অনেক চ্যাপ্টার, কিন্তু সেই তুলনায় আইটেম অনেক কম। যেমন মাসেল অফ মেস্টিকেশন, তারপরে তোমার এই যে টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট, যদিও জয়েন্ট বলে একটা ছিল আমাদের প্রথমেই আইটেম ছিল জয়েন্টের ভিতর, কিন্তু তখনই আমরা যদি এই টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট পড়া শুরু করে দিই কোনো মাসেল টাসেলের নাম না জেনে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না, বুঝছো? এই জন্য ওই সময় এই জয়েন্টটাতে ইম্পর্টেন্ট একটা জয়েন্ট শর্ট নোট আসে মাঝে মাঝেই টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টের উপর। যেমন গত পরীক্ষায় যে খাতা দেখলাম তাতে একটা শর্ট নোট ছিল টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টের। এই যে জয়েন্ট, তারপরে এই যে মাসেল অফ মেস্টিকেশন, এইসব কিন্তু কোনো আইটেমের ভিতর নেই, মানে কোনো আইটেমের ভিতর আমরা সরাসরি ইনক্লুড করতে পারবো না, বিভিন্ন ভাবে আমাদের পড়ে নিতে হবে অন্য আইটেমের সঙ্গে সঙ্গে। তা যাই হোক, এইখানে যে টেম্পোরাল রিজনে টেম্পোরালিস মাসেল আছে, সেই মাসেলের সঙ্গেও মাসেল অফ মেস্টিকেশন পড়া হয়ে যেত, কিন্তু এই চ্যাপ্টারে নেই বলে আমরা এখানে পড়তেছি না। আমরা টেম্পোরালিস মাসেল সম্বন্ধে একটু জানবো। তারপরে তাহলে এই টেম্পল, তাহলে টেম্পল হচ্ছে একটা রিজন যে সুপিরিয়র টেম্পোরাল লাইন, এই সুপিরিয়র টেম্পোরাল লাইন যেটা যে এখানে যে সুপিরিয়র টেম্পোরাল লাইন, এই সুপিরিয়র টেম্পোরাল লাইন থেকে শুরু করে এই জাইগোমেটিক আর্চ, এই জাইগোমেটিক আর্চ পর্যন্ত যে রিজন, এই রিজনটাকেই বলা হচ্ছে টেম্পল, মানে টেম্পল। টেম্পল সুপিরিয়র টেম্পোরাল লাইন থেকে জাইগোমেটিক আর্চ পর্যন্ত টেম্পল। এই টেম্পল মানে হচ্ছে টেম্পাস, মানে হচ্ছে টাইম, এই টাইমের থেকে এই টেম্পল শব্দটা আসছে। কারণ হচ্ছে যখন মানুষের বয়স হয় তখন সবচেয়ে প্রথম যে চুলে পাক ধরে, গ্রেইং অফ দ্য হেয়ার, মানে এই রিজনের, এই টেম্পোরাল রিজনের চুলেই হচ্ছে প্রথম পাকা শুরু করে, তাই না? গ্রেইশ জি স্যার। হওয়া শুরু করে, এই জন্য এই রিজনটাকে টেম্পল বলতেছে। এই টেম্পল যে রিজন, এই রিজনে হচ্ছে মোটামুটি ওই ইসের মতন একই ধরনের লেয়ার থাকে। তা এখানে 6টা লেয়ার থাকে। তাহলে 6টা লেয়ারের ভিতর আমরা কি কি লেয়ার পাবো? যে স্কিন, একেবারে স্কিন, আউটার লেয়ার পাবো স্কিন। এই স্কিনটা আমাদের জেনারেলাইজ যে স্কাল্পের স্কিনের কথা বলেছে, ওই একই ধরনের স্কিন, এবং স্কিনে ওই একই ধরনের বেশি বেশি করে ভাস্কুলারিটি বেশি হবে, ঠিক হবে, এবং হেয়ার ফলিকল বেশি থাকবে, সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড হিউজ পরিমাণে থাকবে, এইগুলো হচ্ছে। তারপরে আসতেছে টেম্পলের পরে হচ্ছে সাবকিউটিনিয়াস টিস্যু, এটাও ওই ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, এবং এর এর জাস্ট নিচেই থাকবে হচ্ছে থিন লেয়ার অফ এপিকেরিনিয়াল অ্যাপোনিডিয়াসিস, সুপারফিশিয়াল সুপিরিয়র টেম্পোরাল লাইন বরাবর কিছুটা অ্যাটাচমেন্ট দিয়েও এর কিছু থিন এক্সটেনশন এই থার্ড লেয়ার হিসাবে এসে আমাদের ইসের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়, কি বলে, জাইগোমেটিক আর্চের সঙ্গে। জাইগোমেটিক আর্চের যে আউটার সুপিরিয়র বর্ডারের যে আউটার লিফ, এই আউটার লিফের সঙ্গে এসে অ্যাটাচমেন্ট দেবে, বুঝছো? তাহলে থার্ড লেয়ারটা কি থাকবে? এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস এর থিন এক্সটেনশন আসবে, বুঝছো? এরপরে কি থাকবে? এরপর হচ্ছে টেম্পোরাল ফাসা। এরপরে আর একটা ফাসা থাকবে যেটাকে বলা হয় টেম্পোরাল ফাসা। যে টেম্পোরাল ফাসাটা হচ্ছে এই সুপিরিয়র টেম্পোরাল লাইন, মানে টেম্পোরাল লাইন, বোথ টেম্পোরাল লাইনকে অ্যাটাচমেন্ট দেয়। এই ইনফেরিয়র টেম্পোরাল লাইন থেকে সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্ত যে ইটা আছে, গ্যাপটা আছে, এই গ্যাপটাকেও পূরণ করে দেয় হচ্ছে এই টেম্পোরাল ফাসা, এই টেম্পোরাল ফাসা। আর নিচের দিকে এসে হচ্ছে এই জাইগোমেটিক আর্চ, এই জাইগোমেটিক আর্চের সঙ্গে এই তারপরে সুপ্রামেস্টয়েড ক্রেস্ট, এই ক্রেস্টের সঙ্গে এসে অ্যাটাচমেন্ট দেয়। এই ইনফেরিয়রলি এসে টেম্পোরাল ফাসাটা এসে স্প্লিট করে এই কি করে, একটা হচ্ছে আউটার লিপ এবং ইনার লিপ অফ দা, কথা কি বুঝতেছো? সো জাইগোমেটিক Outer. ফাসার আউটার আর ইনার দিয়ে এই আপার জি, স্যার। বর্ডারের যে আউটার লিপ এবং ইনার লিপ, এই দুটোকে দুটো লেয়ার এসে যে স্প্লিট করে দুটো লেয়ার এসে এর মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপে কিছু ফাইব্রাস টিস্যু, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারির কিছু ব্রাঞ্চ এবং জাইগোমেটিকো টেম্পোরাল যে নার্ভ আছে, জাইগোমেটিকো টেম্পোরাল যে নার্ভ, এই জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ এখানে এসে কি করে,
জাইগোমেটিকো টেম্পোরাল যে নার্ভ, এই নার্ভটাও কিন্তু ওই দুই ইনারভেশন লেয়ারের মাঝখানে থাকে। ওই দুই লেয়ারের, দুটো লেয়ার বললাম না, যে নিচের জি, দিকে আসে টেম্পোরাল ফাসাটা, টেম্পোরালিস ফাসাটা হচ্ছে দুটো লেয়ারে পরিণত হয়ে যায়, তাই না? আউটার লিপ আর ইনার লিপে। হ্যাঁ, ইনার লিপে এসে থাকে। সেই টেম্পোরাল যে ফাসা, এই ফাসার মাঝখানে থাকে হচ্ছে ফ্যাট, তারপরে কিছু ব্লাড ভেসেল থাকে, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, আর হচ্ছে জাইগোমেটিকো Zygomatic ও টেম্পোরাল temporal nerve। নার্ভ গুলো থাকে। আর যে সুপারফিশিয়াল যে সারফেস, এই টেম্পোরাল যে টেম্পোরাল ফাসা সুপারফিশিয়াল সারফেস, এই সুপারফিশিয়াল সারফেসের রিলেশনে থাকে এই স্ট্রাকচার গুলো। এইগুলো কি স্ট্রাকচার দেখে নিই আমরা, কি স্ট্রাকচার এটা? এটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি Temporal এন্ড nerve। সুপারফিশিয়াল আর্টারি ভেসেলস, তাই না? Vessels। তার পিছনের এই নার্ভটার কি নাম? Auriculotemporal। অরিকুলো টেম্পোরাল নার্ভ। পিছনের নার্ভটার নাম হচ্ছে অরিকুলো Auriculotemporal। টেম্পোরাল নার্ভ। এই অরিকুলো টেম্পোরাল যে এই অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর তার পিছন দিকে আছে টেম্পোরাল ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ, বুঝছো? টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, এইগুলো হচ্ছে সুপারফিশিয়াল। এই যে টেম্পোরাল ফাসা, এই টেম্পোরাল ফাসার মানে আউটার সারফেসে, মানে সুপারফিশিয়াল রিলেশনে থাকে। আর ডিপ রিলেশনে কি থাকে? ডিপ রিলেশনে আসলে হচ্ছে এই টেম্পোরালিস যে মাসেল, এই টেম্পোরালিস মাসেল হচ্ছে ফ্লোর অফ দ্য টেম্পোরাল ফোসা এন্ড অলসো দ্য ইনার সারফেস অফ দ্য টেম্পোরাল ফাসা, এই টেম্পোরাল ফাসা থেকে অ্যারাইজ করে। তাহলে আমরা দেখলাম কি স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, এর ডিপে থাকতেছে হচ্ছে থিন এক্সটেনশন অফ এপিক্রেনিয়াল অ্যাপোনিউরেসিস, এর ডিপে থাকতেছে টেম্পোরাল ফাসা। হ্যালো, কথা শুনতেছো? জি স্যার, জি স্যার। টেম্পোরাল ফাসা এইটাই হচ্ছে মোস্ট থিকেস্ট, মানে থিকেস্ট ফাসা অফ দা বডির সবচাইতে থিকেস্ট ফাসাই হচ্ছে টেম্পোরাল ফাসা। ভাষা। মরফোলজিক্যালি মানে হচ্ছে ইভলিউশন অনুসারে এটা একটা বোনের শেল রিপ্রেজেন্ট করে, এবং কিছু কিছু স্পেসিস যেমন টর্টয়েস মানে কচ্ছপ, এই কচ্ছপদের এই টেম্পোরাল ফাসাটা হচ্ছে বনে পরিণত হয়, বুঝছো? বোন হিসাবে থাকে। এই টেম্পোরাল ফাসা যেহেতু একটা থিকেস্ট ফাসা, এই ফাসা থেকে ফ্লাপ নিয়ে, এই ফাসা থেকে কিছু অংশ কেটে নিয়ে, এইখানে ফাসা থাকলে এই ফাসা থেকে ধরো এইখান থেকে কিছু অংশ কেটে নিয়ে ওই কানের ভিতরে যে ইয়ারড্রাম বা টিম্পেনিক মেমব্রেন ইনজুরি হলে তখন হচ্ছে ওই টিম্পেনোপ্লাস্টি করা যায়। ইএনটি ডাক্তাররা এইখান থেকে নিয়ে যেয়ে তারপরে টিম্পেনোপ্লাস্টি করে। তাহলে আমরা চলে আসলাম হচ্ছে কোন লেয়ারে? ফোর্থ লেয়ার। এবার আসো ফিফথ লেয়ারটা কি? টেম্পোরালিস মাসেল, স্কিন, তারপরে ছিল সুপারফিশিয়াল ফাসা, তারপরে এক্সটেনশন অফ এপিক্রেনিয়াল অ্যাপোনিউরেসিস, তার ডিপে ছিল টেম্পোরাল ফাসা, তারপরে হচ্ছে টেম্পোরালিস মাসেল মানে ওই মাসেল অফ মেস্টিকেশনের এক পেয়ার, যে পেয়ারটা হচ্ছে অ্যারাইজ করতেছে তাহলে কোথা থেকে? এই টেম্পোরালিস মাসেলটা অ্যারাইজ করতেছে বললাম তো টেম্পোরাল ফোসা আর ইনার অ্যাসপেক্ট অফ দা টেম্পোরাল ফাসা, এইখান থেকে রাইজ করে তারপরে হচ্ছে ডিপ টু দা জাইগোমেটিক আর্চ, এই জাইগোমেটিক আর্চের ডিপ থেকে এই ফ্যান শেপ একটা মাসেল এই দিকে এসে হচ্ছে কনভার্স অ্যান্টেরো ইনফেরিলো কনভার্স করে ডিপ টু দা জাইগোমেটিক আর্চ, তারপরে ওইখানে যে পেয়ে যায় হচ্ছে আমাদের কি? করোনয়েড প্রসেস অফ দা ম্যান্ডিবল। জি স্যার। করোনয়েড প্রসেস অফ দা ম্যান্ডিবল, এই করোনয়েড প্রসেস অফ দা ম্যান্ডিবলে যে এই করোনয়েড প্রসেস ইনসারশন দেবে, এই করোনয়েড প্রসেস অফ দা ম্যান্ডিবলে যে হচ্ছে ইনসারশন দেবে, বুঝছো? ওই যে দেখো এই যে ইনসারশন দিচ্ছে, এই যে করোনয়েড প্রসেসে এসে ইনসারশন দিচ্ছে। তাহলে এই মাসেলটা হচ্ছে এ পেয়ার অফ মাসেলস হুইচ is a member of the muscles of mastication। আর মাসেলস অফ ম্যাস্টিকেশনের কথা তোমাদের বারবার বলতেছি যে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে এবং সাপ্লাইড বাই দা বলো mandibular division of the trigeminal nerve। এর পরের লেয়ারের নাম হচ্ছে এরও ডিপে মাসেলের ডিপে থাকে হচ্ছে পেরিক্রেনিয়াম।
কেরেনিয়াম, আর পেরিকেরেনিয়ামটা তো ওই একই ধরনের, মানে আমরা যেটা পড়লাম ইট ইজ ট্রুলি দ্য পেরিওস্টিয়াম অফ দা স্কাল বোন, তাই না? স্কাল বোনের জি স্যার। আর চারপাশ দিয়ে সোসার লাইন বরাবর এটা ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, অ্যাটাচ থাকে, আর থাকে। বাদ বাকি জায়গায় লুজলি অ্যাটাচ থাকে, এবং এটাকে আমরা স্টিপ ড্রপ মানে আমরা পিলিং করে আস্তে করে তুলে ফেলতে পারি। পারি। মোটামুটি এটা তো মনে হয় তোমাদের আগেই পড়া হয়ে গেছে, নাকি পড়ছো এ যাবৎ? হ্যাঁ, তাহলে এই যতটুকু পড়া ছিল আর বাদ বাকিটুকু পড়ে ফেলে এরপরে আমরা ফেজ এবং অরবিটটা পড়বো, পড়ার পরে তারপরে একসাথে আইটেম নেবো। আইটেম আসলে আলাদা নেওয়া যেত, তা আইটেম নিতে আসলে বেশি পড়াতে যত কষ্ট হয় বা বলতে যত কষ্ট হয়, আইটেম নিতে বেশি কষ্ট হয়ে যায়, বুঝছো? এই জন্য তোমরা দুটো আইটেম একসাথে দিলে আমার একটু কষ্ট কম হয়। জি স্যার, দেবো তাহলে স্যার। জি স্যার আমরা এই দুটো আইটেম একসাথে দিলে আবার সময়ও কম লাগে, বুঝছো? যে জি আইটেম স্যার, জি নিতে স্যার। তাহলে আজকের মতন এটা মমতাজকে আসো নাকি? স্যার আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তুমি পার্সেন্টেজ দিয়ে ফেলো, আর আজকের মতন তাহলে শেষ, বুঝছো? জি স্যার।